মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। তো সবাই কেমন আছি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো যাক, আপনাদের মোটামুটি সবারই আমি পরিচিত, হয়তো একজন বা দুইজন এরকম আছে যারা আমাকে চেনেন। এই ডিএলসিপিতে প্রায়ই দেখবেন যে একটা ছেলে ঘোরাঘুরি করে, আসে মাঝে মাঝে হুট করে। তো আমার নাম মোহাম্মদ ইসরাইল, আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ, আর আমি এখন স্টুডেন্ট, পড়াশোনা করি, ইংলিশে অনার্স করতেছি, 3rd ইয়ারে আছি। আর এছাড়া আমার একটা কোচিং আছে, নিজের কোচিং চালাই 2018 সাল থেকে। আর তার পাশাপাশি আপনাদের মতো এই ভেস্টিজে পার্ট টাইম করতেছি, ফুল টাইমার না। আর আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব, কিছু বিষয় মানে ভেস্টিজের কাজ হচ্ছে শেয়ার করা, মানে ভাগ করা। আর এই ভাগে কমে না, এই ভাগে বাড়ে। অন্য যত ভাগ আছে ওই ভাগে কমে, আর ভেস্টিজের যে ভাগ আছে শেয়ার, এই শেয়ারে বাড়ে। তো আজকে আসছি বাড়াইতে, শেয়ার করতে আপনাদের সাথে। তো সবার আগে একটা বিষয় থেকে শুরু করি, এটা হচ্ছে গুড মর্নিং। এটা দিয়ে আমাদের গুড মর্নিং নিয়ে, মানে এই গুড মর্নিং এর যে রিচুয়াল, রীতি, এটা কি সবাই জানি যে আমরা গুড মর্নিং কেন বলি? না, অনেকেই জানি। এখন তো সকাল, গুড মর্নিং ঠিক আছে, বাট রাতের বেলাও দেখবেন যে আমরা গুড মর্নিং বলতেছি। মানে রাতেও যদি আমার সাথে কারো দেখা হয়, বিশেষ করে যদি সে ভেস্টিজিয়ান হয়, তাহলে আমি তারে গুড মর্নিংই বলি। কারণ অনেকে আশেপাশে তাকায়, দেখতে তো ভালোই, ভদ্র সদয় মনে হয়, এই রাতের বেলায় বলতেছে গুড মর্নিং, কাহিনী কি? তার কি একটা সেরা আছে না? আসলে আমাদের গুড মর্নিং হচ্ছে একটা রিচুয়াল। তো গুড মর্নিং এর ঝামেলাটা মিটে, তারপরে আমাদের মূল আলোচনায় যাবে। গুড মর্নিং, দেখেন, গুড মর্নিং কথাটা আমরা সচরাচর সকালে বলি, সকালবেলা। যখন আমরা রাতে ঘুম থেকে উঠি, তখন আমাদের মধ্যে একটা অলসতা কাজ করে। আর এই অলসতাটাকে কাটায় উঠে একটা ফ্রেশনেস, মানে নতুন দিন, নতুন দিন শুরু করার জন্য আমরা বলি গুড মর্নিং। আর আমরা যারা ভেস্টিজিয়ান আছি, আমরা প্রতিটা মুহূর্ত নতুন করে শুরু করি, প্রত্যেকটা মুহূর্ত নতুন করে শুরু করি। আপনার সাথে আমার দেখা হলো, আপনার সাথে আমার নতুনভাবে শুরু করছি, মানে প্রত্যেকটা মুহূর্তই নতুন। আর নতুন জিনিস বেশি চঞ্চল থাকে না পুরাতন জিনিস? নতুন জিনিস, নতুন জিনিস তো বেশি ভালো। আপনি যাই কিনতে চান টাটকা চান, নতুন, পুরাতনটাকে চান না। এই জন্য আমরা প্রত্যেকটা জিনিসকে নতুন করে শুরু করি, সেটা সকাল হোক বা রাত, গুড মর্নিং। আর গুড মর্নিং এর পিছনেই লুকায় থাকে গুড আর্নিং। মানে আপনার উপার্জনটা আরো বাড়ুক, আরো ভালো ভালো উপার্জন আসুক, এই জন্য আমরা বলি গুড মর্নিং, মানে গুড আর্নিং। তার পিছনে আর একটা শব্দ আছে, লার্নিং। মানে আমরা গুড মর্নিং শুরু করব আর্নিং এর জন্য, আর এর জন্য বেশি বেশি লার্নিং করব, শিখবো। যত জানবো তত শিখবো। আর শেখার জন্য সবসময় বই খাতা লাগে না, সবসময় কিন্তু বই খাতা লাগে। যে কোনো ভাবে যে কোনো জায়গা থেকে আপনি শিখতে পারবেন, এই জন্য বেশি বেশি শেখা। তো যাই হোক, এখানে এটা আমাদের আলোচনার বিষয় না। এখানে আমরা সবাই মোটামুটি পুরাতন, নতুন কে কে আছি, ভেস্টিজের সাথে একদমই যুক্ত না, বা আমাদের পণ্য ব্যবহার করি নাই। আপনি আপনি আচ্ছা, তো যাই হোক, যারা নতুন আছেন আপনাদের পরিচয় দিয়ে শুরু করতে। পণ্য নেই, আজকে নিবেন? আচ্ছা, বড় ভাই আজকে প্রথম আমাদের কোম্পানি সম্পর্কে জানেন না, পণ্য ব্যবহার করেন। তারপরে বড় ভাই রুবেল ভাই, আচ্ছা বলেন। আজকে প্রথম কার সাথে আসেন? তাইজুল ভাই সাথে, আচ্ছা। তারপরে পিছনে জি জি জি, আচ্ছা আজকে প্রথম, আচ্ছা ঠিক আছে। তো আমরা নতুন পুরাতন যারা আছি সবাই মিলে আজকে একটা বিষয় জানবো, সেটা হচ্ছে দেখেন, আমরা যখন কোনো কাজ করি, প্রত্যেকটা কাজের শুরুতে, প্রত্যেকটা কাজের শুরুতে আমরা একটা প্রশ্ন করি, কেন? আজকে যে আপনারা এখানে আসছেন, একটা প্রশ্ন করছেন না, কেন যাব? হয় আপনার আপলাইন কে বলছেন, না নিজে নিজে তো ঠিক করছেন যে আজকে আমি ডিএলসিপিতে বা এখানে এই একটা উদ্দেশ্যে আসবো। সেই উদ্দেশ্যটা কি, কেন? আমরা যতক্ষণ পর্যন্ত কেনর উত্তর না পাই ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করি না। সাপোজ ধরেন আপনার কাছে আমি 500 টাকা চাইলাম, আমি না, ধরেন আপনার ফ্যামিলির কেউ 500 টাকা চাইলো, আপনি কি বলবেন? কেন?
আপনি যদি কারো কাছে চান 500 টাকা, কেন? প্রত্যেকটা কাজের শুরুতেই আমরা কি বলি কেন, কেনর উত্তর খুঁজি। তো আজকে দেখেন আপনারা এখানে যারা আছেন সবাই মোটামুটি অন্য কোনো না কোনো চাকরি বা ব্যবসা কিছু না কিছুর সাথে যুক্ত আছে, তারপরেও আবার এখানে আসছেন কেন? প্রশ্নটা হলো কেন? আমার তো একটা চাকরি আছে, চলতেছে, আমি কাজ করতেছি, তারপরে আবার একটা বাড়তি কাজ কেন? আর যারা আপনারা এই গাজীপুরে থাকেন, গাজীপুরে আমরা যে সকল সেক্টরে কাজ করি এখানে ডিউটির কোনো শেষ নেই। এই দেখেন এই যে অরুণ ভাই সারা রাত ডিউটি করছে, এখানে আসছে, আবার বিকেল 2টার মধ্যে যায়, আবার অফিসে ঢুকবে। এর চেয়ে বেশি ডিউটি আর কি হইতে পারে? আপনারা অনেকে আছেন নাইট করছেন, 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করছেন, এরপরেও আর একটা কাজ কেন? প্রশ্ন আসে না? তো এই কেনর উত্তর যদি আমরা দিতে পারি বা ভেস্টিজ দিতে পারে, তাহলে তো ভেস্টিজের সাথে কাজ করা যাবে নাকি? তাই না? আজকে আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে কাজ করব। প্রথমে একটা প্রশ্ন তো পাইলাম কেন, কেন আসছি। আর এখানে আপনার আপলাইন বা যেই এখানে আপনাকে নিয়ে আসছে এই লোকটা কিন্তু আপনাকে একটা কথা হয়তো বলছে যে এখানে কাজ করলে লাইফ টাইম ইনকাম পাওয়া যাবে, আপনার ফ্যামিলি সিকিউর হবে। কিন্তু প্রশ্ন হলো ভেস্টিজ যদি থাকে তাইলে না আমি লাইফ টাইম সিকিউরিটি পাবো? মানে ভেস্টিজ আমাকে সারা জীবন ইনকাম দিবে, আমি থাকলেও না থাকলেও, কিন্তু ভেস্টিজ যে থাকবে তার গ্যারান্টি কি? আরেকটা প্রশ্ন, যারা নতুন আছে তারা তো করেনি, আর যারা পুরাতন আছে তাদেরকে অন্যরা প্রশ্ন করে। এই প্রশ্নগুলো কিন্তু করে আমাদেরকে যে ভেস্টিজ যে থাকবে তার গ্যারান্টি কি? ভেস্টিজ থাকলে আমাকে ইনকাম দিবে, এটা একটা প্রশ্ন। আরও কিছু প্রশ্ন থাকে যে ভেস্টিজ আমাদেরকে মানে কিভাবে ইনকাম দিবে, কি এমন? আমার একটা ফ্রেন্ড আছে, আজ থেকে প্রায় 5 মাস আগে ও আমার সাথে যুক্ত হয়েছে, কিন্তু কাজ করে না। এখন পর্যন্ত আমি তাকে বুঝাইতে পারিনি যে ভেস্টিজের কাজ কি। ও বলে তোদের তো কোনো কাজই নেই, তোদের তো কোনো কাজই নাই, তো করবোটা কি? আর কি এমন কাজ আমি করবো যার জন্য কোম্পানি আমাকে টাকা দিবে? এই প্রশ্নগুলো আছে না? তো আসেন আজকে আমরা একটা একটা করে প্রশ্ন খুঁজবো, প্রশ্নের উত্তর খুঁজবো। তো প্রথম প্রশ্ন ছিল যে আমরা এখানে কেন আসছি, একটা বাড়তি ইনকাম আমাদের কেন প্রয়োজন। এখন আসেন কয়েকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। দেখেন একটা সহজ কথা, স্বপ্ন প্লাস প্রয়োজন। আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের স্বপ্ন এবং প্রয়োজন। এরা আবার কেমন? বড় মানুষ স্বপ্ন দেখে না, আপনারা স্বপ্ন দেখেন না, স্বপ্ন দেখে ছোটরা, আর বড়রা সেগুলো পূরণ করে। মানে বড়দের কাজ হচ্ছে পূরণ করা, আর ছোটদের কাজ হচ্ছে কি স্বপ্ন দেখা। কিন্তু আপনাদেরও কিছু স্বপ্ন আছে, আবার সেগুলো প্রয়োজন, শুধু স্বপ্ন না, মানে প্রয়োজন। তো সেগুলা কি আজকে আমি দেখি। 1 নাম্বার, ভালো বাড়ি। এটা আমাদের প্রয়োজন না? যেটাকে আমরা বলি স্বপ্নের বাড়ি, কারো দোতলা, কারো একতলা, কারো টিন শেড, বা কারো আরেকটু ছোট, কারো আরেকটু বড়, আছে না? এক একজনের এক এক রকম প্রয়োজন। তো এগুলা দেখেন, এগুলা কি শুধু আমাদের স্বপ্ন না প্রয়োজন? প্রয়োজন। তো আমাদের কিন্তু এটা অনেকের আছে, আবার অনেকের নাই। আর যাদের নাই তারাই আমরা অন্য এলাকা থেকে গাজীপুরে আসি। গাজীপুরে কিন্তু এমনি এমনি আসিনি, শুধু ওই যে আমাদের যে প্রতিদিনের খাবার এটা মানে এটা উপার্জন করার জন্য কিন্তু আমরা কেউ গাজীপুরে আসি। কারণ আমাদের রিজিকের চিন্তা করতে হয় না, উপরে একজন আছে, সে আমাদের রিজিকের ব্যবস্থা করে দেয়। রিজিকের জন্য আমার ভেগেও লাভ নেই, না ভেগেও লাভ নেই, কারণ আমার জন্য যতটুকু নির্ধারণ করা আছে ওটা তো আমি পাবো, তো ওটা নিয়ে টেনশন করে লাভ নেই। কিন্তু আমরা কেন আসছি? এটা ভালো বাড়ি করবো। এখানে অনেকেরই আমাদের একটা ইচ্ছা থাকে যে গাজীপুরে আসছি, ভালো চাকরি করব, ভালো বেতন পাবো, টাকা জমাবো, এরপরে বাড়িতে যায় মানে নিজের গ্রামে গিয়ে একটা ভালো বাড়ি করবো। এটা 2 নাম্বারে গাড়ি, কারো 4 চাকা, কারো 2 চাকা, মানে এক একজনের এক এক রকম স্বপ্ন। কারো 2 চাকার গাড়ি, মানে হোন্ডার একটা স্বপ্ন আছে যে আমার একটা হোন্ডা থাকলে ভালোই হইতো। আবার আমাদের কারো কারো কি 4 চাকার একটা স্বপ্ন আছে, আবার এটা প্রয়োজন, আমাদের কাজের জন্য কি অনেকের প্রয়োজন।
এরপরে গহনা, আমাদের ঘরে যে মেয়েরা আছে, আপনাদের স্ত্রী, মেয়ে, এদের জন্য এটা কি তাদের কাছে স্বপ্ন আবার প্রয়োজন। বিয়ে দিবেন বা দিছেন, তাদেরকে উপহার দিবেন, খুশি করবেন, এটা স্বপ্ন প্লাস প্রয়োজন। এরপরে বাড়তি আয়, এটাও আমাদের স্বপ্ন প্লাস প্রয়োজন। আমাদের যতটুকু আজকে দরকার ততটুকু আমরা যে কোনো জায়গা থেকে ইনকাম করতে পারি, কৃষিকাজ করে, ব্যবসা করে, চাকরি করে। কিন্তু বাড়তি ইনকাম কেন দরকার? আমাদের মধ্যে অনেকে আছে ভাই আমার আর দরকার নেই, আমি যা করতেছি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আছি, আর দরকার নেই। দেখেন আমাদের বাড়তি ইনকাম কেন দরকার? আমরা একটু মানুষকে দান করতে চাই না? আমাদের আশেপাশে যারা আছে এদেরকে সাহায্য করা কি আমাদের কর্তব্য না? তো এখন যদি আমার না থাকে দিব কোথেকে? তারপরে আমরা যারা মুসলমানরা আছি বা অন্য ধর্মের আছে, আমাদের ধর্মীয় অনেক জায়গা আছে না, যে জায়গাগুলোতে আমাদের যাওয়ার ইচ্ছা থাকে। মুসলমানদের জন্য ধরেন মক্কা মদিনা, অন্য ধর্মের জন্য তীর্থস্থান আছে, তারপরে আরো বিভিন্ন জায়গা আছে। এই জায়গাগুলোতে যাওয়ার জন্য আমাদের বাড়তি আয়ের প্রয়োজন আছে। তারপর দেখেন মুসলমানদের আরো বড় দুইটা ধর্মীয় কাজ, হলো হজ আর হলো যাকাত। টাকার দরকার আছে না? তো এটা তো বাড়তি কাজ নাকি না ফরজ? ফরজ, কিন্তু আমরা নিজেরা বুঝতে কেমন জানেন? আল্লাহ সামর্থ্য দিলে করবো, না দিলে করবো না। তো বলেন আল্লাহ সামর্থ্য কেমনি দিবে? মস্তিষ্ক দিছে, হাত পা দিছে, সুস্থতা দিছে, এর চেয়ে বেশি সামর্থ্য আর কি চায়? আকাশ পেটে টাকা পড়বে, স্বর্ণ পড়বে, মাটি পুড়ে উঠবে, এরকম সামর্থ্য না। আমাকে যে সুস্থতা দিছে এটাই তো সামর্থ্য। এখন আমাকে এটা উপার্জন করে ওইটাকে পূরণ করতে হবে, এটা কিন্তু করতে হবে। তারপরে আসে সময়, আমাদের সময়ের দরকার আছে না? এই দেখেন এই যে রমজান আসতেছে, এই যে রমজান, এই ডিউটির চাপে অনেক লোক আছে তারাই করতে পারবে, অনেক লোক আছে তারাই করতে পারবে না। কিন্তু মনের মধ্যে কষ্ট যে একটা মানে সারা বছর শেষে একটা মাস আসতেছে রহমত বরকত নিয়ে, কিন্তু আমি নিতে পারতেছি না। কেন? ওই যে চাকরি, ওইখানে কি আপনাকে সময় দেয়? আর যে সময়টুকু দেয় ওই ডিউটি করেছে তারা আর হয় না। পড়লেও শুধু কি ব্যায়াম করা, মানে যারাও বা পড়ে এই ডিউটির পরে শুধু ক্লান্তিটা নিয়ে এসে চলে যাবে। এরপরে দেখেন শেষ দশকে ইতেকাফ হয় না, 10 দিন 5 দিন বসে, ওইটার জন্য সময় দরকার আছে না? কোন চাকরি আছে আপনাকে 10 দিন ছুটি দিবে ইতেকাফ করার জন্য? দিবে? এটার জন্য বাড়তি সময় দরকার আছে তো। এদেরকে আমি যে চাকরি করছি এতে পাবো? বাড়তি সময় কিন্তু এখানে পাবো। আরো অনেকগুলো কারণ আছে, পরিবারকে সময় দেওয়া, একটু বাইরে ঘুরতে যাওয়া, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো দেখেন আজকের দিনে আমরা যে পেশার মধ্যে আছি সেই পেশা থেকে এটা সম্ভব কিনা? মানে আমরা যে পেশার মধ্যে আছি এই নেটওয়ার্ক মার্কেটিং বাদে ওই পেশাগুলো থেকে এগুলো সম্ভব কিনা? কোনটা সম্ভব? দেখেন সম্ভব না, একটাও সম্ভব না। কিন্তু সবগুলো আমাদের প্রয়োজন। আমি তো স্বপ্ন বলছি, স্বপ্ন মানে আমরা পেতে চাই আশা, কিন্তু সবগুলো কি প্রয়োজন? কিন্তু আমরা তো কোনো জায়গা থেকে এগুলো পাচ্ছি না, আর পাবো না। নেটওয়ার্ক মার্কেটিং বাদে অন্য যে কোনো পেশা থেকে যদি আপনি সফল হতে চান মিনিমাম 20 বছর লাগে। নেটওয়ার্ক মার্কেটিং বাদে অন্য যে কোনো পেশা থেকে যদি আপনি সফল হতে চান কম করে হলে 20 বছর লাগে। এর আগে পারবেন না। চাকরি করবেন, রিটায়ারমেন্টে যাবেন, 60 বছর আগে হচ্ছে না। ব্যবসা করবেন, একটা পুঁজি নিয়ে শুরু করেন, ওটাকে বড় করতে 20 বছর লেগে যাবে। সৎ উপায়ে আপনি অন্য কোনো সেক্টর থেকে এইগুলা 20 বছর আগে পূরণ করতে পারবেন। আর 20 বছর পরে বাড়ি করবেন, তখন কি করবেন? যে দোতলায় উঠে নিচতলায় নামতে পারবেন, আর যদি নিচতলায় থাকেন দোতলায় যেতে পারবেন। বাড়ি করে লাভটা কি? গাড়ি কিনবেন, ওটা শুধু আপনাকে হাসপাতালে আনানোর জন্য ব্যবহার, আর কোনো কাজে কিন্তু লাগবে না। শুধু আপনার হাসপাতালে নিবে আর আনবে। গহনাগাটি যাই করবেন ওটা শুধু আপনার মরার অপেক্ষা, কে কয়টা ভাগ করে নিয়ে নেবে। আরো যা করবেন বাড়তি হয় তখন টাকা দিয়ে করবেন নাকি? হ্যাঁ লাগবে, ওষুধ যদি কেনা লাগে, ডায়াবেটিস মাপবেন, আর যে বেশি টাকা থাকবো কিন্তু খাইতে পারবেন না। বেশি খাইলেও সমস্যা, না খাইলেও সমস্যা, আর যা খাবেন হতে হয় তখন এটা দরকার নেই। তখন সময় তো আছেই, শুধু বিছানায় শুয়ে থাকবে। আর এই সময় আমরা যদি আরো যে কাজগুলো আছে, হজ করতে যাবেন, তখন মিনিটে 3 বার করে অজু ভাঙবে, অজু করবেন ভাঙবে, করবেন ভাঙবে,
এখনো আমাদের যে শক্তি আছে, ধরেন আমি আসার কথাই বলি, তারপর মানে এখন আপনাদের একটু ধরেন প্রেশারে মানে পেশাবের চাপ আসছে, এরপরও আপনি চাইলে যা ময়মনসিংহ পেশাব করতে পারবেন, মানে ঠেকায় রাখতে পারবেন, কিন্তু তখন মনে হলেই শেষ। তখন তো আর এই কাজগুলো সম্ভব না, যা করার এখন করতে হবে। আর এই জন্যই আজকে আমরা এখানে আসছি। কেন? এইগুলাকে আমাদের দরকার। এটা কতদিনে পূরণ করতে চান? 20 বছরে, 10 বছরে, 5 বছরে? হ্যাঁ, আপনাকে 3 থেকে 5 বছর সময় তো নিতেই হবে। এর চেয়ে সংক্ষেপে অবশ্য সম্ভব না। অন্তত সৎ উপায় আপনাকে এই সময়টা যদি আপনি নেন, তাহলে এই সময়ের মধ্যে আপনি এগুলো পূরণ করতে পারেন, তাহলে এইগুলার যে স্বাদ, এই স্বাদটা আপনি পাবেন, তাছাড়া পাবেন না। তো এইগুলো পূরণ করার জন্য এখন কি এটা সম্ভব? এটা আমি বলতেছিলাম। দেখেন, এগুলো যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদের কি অবস্থা দাঁড়ায়? এই হচ্ছে আমাদের আয়, আর এই হচ্ছে আমাদের ব্যয়, আর তার ওপারে হচ্ছে স্বপ্নগুলো। মানে যা আয় করবেন, ব্যয় করার পরে যা বাঁচবে সেখান থেকে যেগুলো করবেন নাকি, মানে যা আমার সাংসারিক খরচ মাসে, সেই খরচটা করার পরে নাই সেভ সঞ্চয়, কিন্তু আমাদের খরচ হচ্ছে তার চেয়ে বেশি। আর দেখেন তো, এই যে গত 1 মাসে তেলের দাম কয়বার বাড়লো? 1 মাসে 3বার বাড়ছে। বেতন কয়বার বাড়ছে? কার কার বেতন বাড়ছে ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে? বেতন কিন্তু বাড়ে নাই। আপনাদের আমি একটা ছোট্ট জিনিস দেখাই, খুব বেশি দিন না, এই 2010 আর হলো 2022, পার্থক্যটা খেয়াল করেন। আমার চেয়ে আপনারা বেশি ভালো জানেন। 2010-এ চাউলের কেজি কত করে ছিল? 20 টাকা 22 টাকা। সয়াবিন তেল কত করে ছিল? 60 টাকা 70 টাকা লিটার। গরুর মাংস কত ছিল? 250 টাকা কেজি। এন্ড সেম প্রাইস, আপনারাই বলেন চাউল কত করে? 60-62 সর্বনিম্ন। সয়াবিন তেল কত করে? 200, মানে 180 সর্বনিম্ন। গরুর মাংস 650। প্রত্যেকটা জিনিস এই 11 বছরের ব্যবধানে 3 গুণ বাড়ছে। প্রত্যেকটা জিনিস, কতগুলো তো আরো বেশি। আপনারা যারা গাজীপুরে আজকে 10 বছর বা 12 বছর যাবত আসছেন, অনেকেই 500 টাকা 300 টাকা রুম ভাড়াতে থাকছে। আজকে 5 আর 3 ঠিকই আছে, কিন্তু পিছনে শূন্য বাড়ছে। 300 টাকা দিয়ে রুম ভাড়া নিয়ে 3700 টাকা দিয়ে ছাড়ছে। এখন দেখেন আমাদের খরচ যেভাবে বাড়তেছে, ইনকাম তো বাড়তেছে না। আগামী 8-9 বছরে এই খরচ কই গিয়ে দাঁড়াবে? একটু চিন্তা করে দেখেন। আমরা বললে ভিন্ন রকম মনে হয়, আমরা বলবো না, আপনি আপনারটা নিজে হিসাব করেন, নিজেরটা নিজে হিসাব করেন যে আপনি কি এই জায়গাটায় পৌঁছাতে পারবেন। মানে 2030 সালে যাওয়ার পরে আপনার খরচ কি পরিমাণ বাড়বে? হ্যাঁ, ইনকাম বাড়বে, এটা সত্য, আপনাদের বেতন বাড়বে, কিন্তু এই অনুপাতে কি বাড়বে? খরচ বাড়বে খরগোশের গতিতে, আর বেতন বাড়বে কি কচ্ছপের গতিতে। কে কারে ধরে? আর এটা তো আমার মাঝে মাঝে উল্টাও আসে। এখন দেখেন, তারপরে আরো সমস্যা আছে, শুধু এগুলো না, আরো সমস্যা আছে। দেখেন, এই যে লকডাউনের মধ্যে বিগত 2 বছরে সারা দুনিয়ায় 27 মিলিয়ন মানুষের চাকরি গেছে, মানে 270 লক্ষ মানুষ তাদের চাকরি হারাইছে। এটা বুঝি তো, মানে যারা চাকরি করতো তাদেরই চাকরি চলে গেছে। আপনাদের পরিচিত আশেপাশের অনেকেই আছে যাদের এই লকডাউনের চাকরি চলে গেছে, গেছে না? বেতন কমে গেছে, অর্ধেক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এটা তো চাকরি গেছে, আর চাকরি নাই কাদের? 2018 সালের জরিপ, 19-20 তো নাই। মানে 2018 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের শিক্ষিত বেকারের সংখ্যা 27 লাখ। যারা অনার্স পাস করা, বাকিগুলো বাদ দিলাম, অনার্স পাস করা মানে প্রতি 100 জনের মধ্যে 47 জন বেকার। তার মানে প্রতি 2 জন একজন, প্রতি 2 জন পাস করে বেরোলে একজন বেকার। বেকারের খাতা বড় হইতেছে, চাকরি হারাইতেছে, আর অন্যদিকে শিক্ষিত মানুষ বেড়ে দিচ্ছে। সমস্যাটা দিন দিন বাড়তেছে। এখন গার্মেন্টসে চাকরি নিতে গেলে বিএসসি ইঞ্জিনিয়ার ধরে নিতে চায়, মানে পলিটেকনিক থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করে আসছে, তারপরে চাকরি নিতে যায় না, মানে 5 বছরের অভিজ্ঞতা আছে না। সে যদি 20 বছর পড়াশোনা করে, তো অভিজ্ঞতা কোথেকে নিয়ে আসবে? বোঝেন অবস্থা? তার মানে কি নিবে না, মানে কৌশলে ছাটাই।
এরপরে মেশিন তো আছেই, মানে যন্ত্রণার উপরে অত্যাচার যেটাকে বলা যায়, মানে যন্ত্রণা তো আছে তার উপরে অত্যাচার। মেশিন আসতেছে, লোকজনের জায়গাগুলো দখল করে নিচ্ছে। সমস্যা আরো আছে দাঁড়ান, এগুলো আমাদের সমস্যা। এরপরে যারা ছোট ছোট ব্যবসা শুরু করছিল, দোকান, মুদি দোকান, ছোট কারখানা, এগুলো সব বন্ধ হয়ে গেছে। যে কচু কাটা বুঝি তো আমরা, মানে করোনা এসে একদম কচু কাটা করে দিয়ে চলে গেছে, মানে যারে যেভাবে পাইছে ওভাবেই মারছে। অনেক লোক আছে যে 10 লাখ 15 লাখ টাকা ইনকাম করে জমাইছিল, ওইটা যে একটা ছোট কারখানা করছে, কিন্তু করোনা শেষ। অনেক আছে আমাদের চোখের সামনে দেখা। আরো সমস্যা, নতুন নতুন রোগের উদ্ভাবন যা আপনারা আগে কোনদিন শোনেননি। করোনা নাম শুনছিলেন আগে? তারপরে করোনা যাইতে না থেকে ওমিক্রন, অনেকে ভুল করে থাকে অতিক্রম। আরো কত কিছু আসবে ভবিষ্যতে, আর এইগুলো যদি আমাদেরকে ধরে তাহলে কি উপায় হবে? তো এই যে দিন দিন সমস্যা, শুধু সমস্যাই আর সমস্যা, তো এর সমাধান কি? এর সমাধান কি? আমি তো এতক্ষণ শুধু সমস্যাই দেখে, আর এই সমস্যা তারপরে এগুলোর প্রয়োজন, সবই এখন শুধু বিপদ আর বিপদ। তো সমাধান কি? সমাধান হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। তবে সবাই যে করবে তা কিন্তু না, যারা বিষয়টাকে বুঝবে তারাই কেবল করবে নেটওয়ার্ক মার্কেটিং। এখন বিষয় হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং আমি কেন করব? আপনাদের পরিচিত অন্য যত পেশার লোক আছে, আপনাদের আশেপাশে ডাক্তার কতজন আছে সারা বাংলাদেশে? 2 লাখ, আরো বেশি, 5 লাখ। 5 লাখ যদি ডাক্তার থাকে, এদের মধ্যে আপনি চেনেন কয়জনকে তারা খুব নাম করা? আমরা যদি সর্বোচ্চ বলতে পারি 10 জন বা 20 জন। বাংলাদেশে ব্যাংকার কতজন আছে, ব্যাংকে চাকরি করে? 1-1.5 লাখ। কতজন ব্যাংকারকে আমরা চিনি? ওই গভর্নর পর্যায়ে যারা আছে তাদের হাতে 2 জনের নাম বলতে পারবো, তাদের তো চিনি না। চাকরিজীবী যারা আছে, বড় বড় চাকরি করে, এদের আমরা কয়জনকে চিনি? তো বাংলাদেশে 2-3 কোটি চাকরিজীবী আছে যারা সরকারি চাকরি করে, এদের কয়জনকে চিনি? পেশা অনেক আছে, কিন্তু এর মধ্যে সফলতার সংখ্যা কত? কতজন সফল? 0.01%ও না, মানে 1% তো নাই, মানে 1000 জনে একজনও না। 5 লাখে যদি 5 জনকে চিনি তাহলে কত পার্সেন্ট? মানে 500 জনে 100 জনকে, মানে একজনকে যদি চিনতাম তাও 0.05% হইতো বা 0.1% হইতো, সেটাও না। অন্য সব পেশাতে মানুষের সফল হওয়ার সংখ্যা কম, আর একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং যেখানে মানুষ সফল বেশি হয়। এখানে যে সবাই সফল হয় তা কিন্তু না, সফল হয় কিন্তু অন্যগুলোর চেয়ে বেশি। আজকে দেখেন বাংলাদেশে ভেস্টিজ করে কয়জন? 3 লাখ সর্বোচ্চ, 3 লাখ। তো এর মধ্যে 1 লাখ টাকা উপার্জন করে কয়জনের নাম বলতে পারবেন? এখনই আপনি 10 জনের নাম বলতে পারবেন। মানে বাংলাদেশে যারা ভেস্টিজ করে 3 লাখ, এর মধ্যে 50,000 লোক নিয়মিত কাজ করে না, বাকি সবাই তো জানেই না যে আইডিয়া। মানে আরো যারা জয়েন করছে 3 লাখ, এদের মধ্যে ম্যাক্সিমামই জানে না আমাদের আইডিয়া আছে। জয়েন করছে কেনে না, তার ভাস্তা বা ভাই করে করাই দিছে, এরকম 3 লাখ কাজ করে 50,000, আরো কম হবে। তো এই 50,000-এর মধ্যেও 1 লাখ টাকা বেশি উপার্জন করে কয়জন? এখন যদি জিজ্ঞেস করি 10 জনের নাম বলতে পারবে এখানে যারা সিনিয়র আছে? 50,000 টাকা উপার্জন করে কয়জন? মিনিমাম 100 জন। দেখেন এই জায়গাটাতে অল্প মানুষের মধ্যেও সফলতা আছে, কিন্তু অন্য সেক্টরে কি তাই? এই জন্য নেটওয়ার্ক মার্কেটিং যেখানে সফলতার চান্স বেশি, রিস্ক নাই। অন্য সব সেক্টরে রিস্ক আছে, আর এই সেক্টরে রিস্ক নাই কিন্তু সফলতার সংখ্যা বেশি। আপনি একটা ইন্ডাস্ট্রি দেখান বা একটা জায়গা দেখান যে বিগত 3 বছরে গাড়ি দিছে, একটাও গাড়ি দিছে, বিগত 3 বছরে একটাও গাড়ি দিছে একটা ইন্ডাস্ট্রি দেখান আছে? কিন্তু ভেস্টিজ বিগত 3 বছরে 4টা গাড়ি দিছে। যেখানে লকডাউনে অন্যদের গাড়ি বাড়ি হারাইছে, সেখানে উল্টা তারা দিছে। এই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার, ক্ষমতা। এই জন্য নেটওয়ার্ক মার্কেটিং। এখন আসেন নেটওয়ার্ক মার্কেটিং আমরা কি জন্য পছন্দ করি? এখানে যারা সিনিয়র আছে কারণগুলো দেখেন, তো সেটা দেখাবো। তার আগে আরেকটা বিষয় আমি দেখাই যে নেটওয়ার্ক মার্কেটিং যেন কোনো পেশা না, এটা দুনিয়াতে যত ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে দ্বিতীয় অবস্থায়। আপনি মিউজিক ইন্ডাস্ট্রি বলেন, ফুড ইন্ডাস্ট্রি বলেন, স্পোর্টস ইন্ডাস্ট্রি বলেন, তারপরে যে আমাদের এগ্রিকালচার কৃষি বলেন, তারপরে গার্মেন্টস বলেন,
আরো যত ইন্ডাস্ট্রি আছে সবগুলোর মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং দ্বিতীয় অবস্থান সারা দুনিয়ার মধ্যে। আর এখন শুধু বাংলাদেশে বসে গেলাম, আমাদের ভীষণ কি ডিজিটাল বাংলাদেশ। তো বাংলাদেশ যদি ডিজিটাল হয় আমাদের ইনকাম সিস্টেমে কি হবে? ডিজিটাল। আর আমরা যদি ডিজিটাল না হয় তাহলে উপায়টা কি হবে বলো তো? ধান থেকে চিটা আলাদা করে না, এটা তো আমরা বুঝি। মানে যে ধানের মধ্যে চাল নাই ওগুলো আলাদা করে বাছাই করে ফেলা যায় না, আমরা হয়তো সেই অবস্থা যদি আমরা ডিজিটাল না হইতে পারি। বাংলাদেশও ডিজিটাল হবে, ইনকামও ডিজিটাল হবে। তো আমাদের ইনকামও যদি ডিজিটাল করতে চাই তো ডিজিটাল ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলোতে আসতে হবে। আজকে দেখেন তো কোন সেক্টরে মেশিনের ব্যবহার নাই। আমরা বলতেছি আমি তো গার্মেন্টসে চাকরি করি, ওইখানে কি এটা কি বন্ধ হইব না? দেখেন তো আপনাদের সব কাজ মেশিন আছে, কাটা থেকে সেলাই পর্যন্ত প্যাকেটিং পর্যন্ত মেশিন আছে। এটা অনেকেই বলবো অটো কিনে চালাবে, খারাপ কি? ড্রাইভার ছাড়া গাড়ি চলে, ঢাকার মধ্যেই চলে টেসলার গাড়ি, ড্রাইভার লাগে না। আপনি বলুন বিদেশে আছে বাংলাদেশে নাই, ভুল। এই যে মেট্রো রেল বানাইতেছে ড্রাইভার লাগবে না তো, একাই চলবে। কই যাবেন আপনি? আমি কৃষি কাজ করবো, ওইখানে মেশিন লাগে। কিন্তু যা দেখেন তো ধান লাগানো থেকে শুরু করে ঘরে নিয়ে যাবেন বস্তা করে বিজনেস। আপনি কই যাবেন? প্রত্যেকটা জায়গা মেশিন ধরে ফেলতেছে। আর তারপরেও যদি আমরা নিজেদেরকে উন্নত না করি, ডিজিটালাইজ না করি, তাহলে আমি ওই যে ধানের মতো চিটা আলাদা হয়ে পড়ে যাবো, পরে আমার কোনো মূল্য থাকবে না। এই জন্য আমাদেরকে ডিজিটালাইজ করতে হবে। এখন আসলে নেটওয়ার্ক মার্কেটিং আমরা কি জন্য পছন্দ করি? এখানে সময় স্বাধীনতা আছে। আপনারা এখানে কয়টা বাজে আছেন? 10টা বাজে। যদি অফিসে যেতে কাজে যাওয়া লাগতো 9টায় যাইতেন। এখান থেকে বেরোবেন কয়টা বাজে? আপনার ইচ্ছা, বের হয়ে আবার আসতে হবে। আসলে আসবেন, আসলে নাই। বাকি 6 দিন আসছি না, আসে নাই তো। আজকে শুক্রবার আসে, মানে আজকে একটু সুযোগ পাচ্ছেন, ভালো লাগছে। অনেকে আসে নাই, দেখেন এখানে অনেকগুলো চেয়ার ফাঁকা আছে। তো যারা আসলে তাদের চাকরি বাদ হয়ে গেছে, তাদের বেতন বন্ধ হয়ে যাবে নাই তো। আর এখানে সময় স্বাধীনতা আছে, এখানে অর্থনৈতিক স্বাধীনতা আছে। আপনি এখন যা বেতন পান, কত পান? 20,000, 25,000 বা 30,000 টাকা। আর তার সাথে যদি আরো বাড়তি 15,000 টাকা যোগ হয় তাহলে কি আপনার সচ্ছলতা আসবে না? আমি 2 লাখ 3 লাখ 10 লাখ টাকার কথা বলতেছি না, যে আপনি যা বেতন পান ধরেন 30,000 টাকা, এই 30,000-এর সাথে যদি আরো বাড়তি 15,000 টাকা যোগ হয় তো আপনাকে আর্থিক সচ্ছলতা আসবে না? এটাকেই বলে আর্থিক সচ্ছলতা। আর্থিক সচ্ছলতা মানে এমন না যে আপনাকে হাজার হাজার কোটি টাকা দিবে, এরকম না। মানে আপনি যেভাবে চলতেছেন কিন্তু ওই জায়গাটাতে আপনি একটু স্বাধীন হয়ে যান। আজকে আপনার যখন বাজারে যান, জিনিস দেখার আগে আমরা এই দাম দেখি। মানে যদি আমরা কোনো মার্কেটে যাই, খেয়াল করে দেখেন, আমরা ওই জামা দেখার আগে প্রাইস ট্যাগটা খুঁজি, মানে দামের যে সিলটা আছে ওটা আগে দেখি, পরে জুতা পছন্দ করি, জামা পছন্দ করি। আগে কিন্তু কালার পছন্দ করি না, আগে দাম পছন্দ করি যে আমার রেঞ্জের মধ্যে আছে নাকি। কিন্তু যখন আপনি আর্থিকভাবে সচ্ছল হবেন তখন তখন যেটা দেখতে হবে না, আপনার ছেলে বা মেয়ে যেটা চাবে তখন ওদের ভালোটা হবে, এটা এখান থেকে পাবেন। এরপরে পার্সোনাল ডেভেলপমেন্ট। এখানে যারা আসে, আপনাদের যাদের এখানে পরিচিত আছে, একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনারা যখন প্রথম দিন থেকে দাওয়াত দেন, এরা কি বলে? তুমি আগে হও, পরে আমরা চিন্তা ভাবনা করবো, দেখবো। এরা দেখবে, আর এরা দেখতে দেখতে দেখেন আপনার উন্নতি হয়ে গেছে। প্রথমে আপনার পোশাকের মধ্যে পরিবর্তন আসে, আপনার কথা বলার মধ্যে পরিবর্তন আসে, আপনার ফ্যামিলির যে চলাফেরা আছে তার মধ্যে পরিবর্তন আসে। এরপরে ঠিকই ঠিকই কিন্তু তারা আফসোস করে, তখন আবার বলে আমি জানতাম তুমি কিছু করবা, মানে আমি জানতাম তুমি কিছু করবা। আবার অনেকে বলে তখন বুঝি নাই, এখন করলে মনে হয় ভালোই হবে। তো যারা দেখার তারা দেখবে, কিন্তু আপনাদের উন্নতি হবে। আজকে দেখেন আমার অনেক ফ্রেন্ড আমাকে ব্লক করে দিছে মেসেঞ্জার, কারণ আমি তাকে এই কাজে দাওয়াত দিছি। তো লাভ কি হয়েছে? আমি ব্রোঞ্জ হয়েছি। মানে ওরা আমাকে ব্লক করে যা লাভ কি হয়েছে? আমি ব্রোঞ্জ হয়েছি। ওরা কি হয়েছে? কিছু হয়নি। ব্যাপারটা খেয়াল করে দেখি, মানে যারা আমাকে ব্লক করছে, রিজেক্ট করছে, না করে দিছে, তাদের লাভ কি হয়েছে? নিজের জাহিদ স্যারকে যারা না করে দিছে, তো জাহিদ স্যারের কি হয়েছে? ক্রাউন হয়েছে, গাড়ি পেয়েছে। আর যারা না করছে তাদের কি হয়েছে? যারা দেখতেছে তারা তো দেখতেই গেছে, আর যারা না তাদের কিন্তু কিছু হয় নাই। কিন্তু এখানে যদি আসেন আপনার উন্নতি হবেই হবে। এই দেখেন এই জায়গাটাতে আসছেন, কোনো গান বাজনা হয়েছে, কোনো টিভি সিরিয়াল চলছে, চায়ের দোকানে বসে আপনি কারণ আমি বদনাম করছেন, এখানে কিচ্ছু করেন নাই। আপনি একটা ভালো পরিবেশে বসে আছেন, একটা ভালো কিছু দেখতেছেন। আপনি করেন না করেন আপনার উন্নতি হইতেছে।
পকেটে টাকা ঢোকার জন্য উন্নতি তা কিন্তু না। এই যে উন্নতি এটা আপনি অন্য কোথায় গিয়ে পাবেন, অন্য কোনো জায়গাতে আপনি পাবেন না, যেখানে আপনাকে নিঃস্বার্থভাবে কেউ এই কাজটা করবে। আর এখানে আমরা নিঃস্বার্থভাবে করি না, এখানে আমাদেরও স্বার্থ আছে। আর একটা জিনিস খেয়াল করেন, আপনি যে কাজটা পারেন, আপনি যেই কাজটা পারেন ওইটাই যদি আপনার পাশের জনকে শিখান তাহলে উৎপাদন বাড়বে না? বাড়বে তো। তো শিখান না কেন পাশের জনকে? আপনার যে ইনচার্জ বা সুপারভাইজার আছে সে কি কোনোদিনও চায় আপনি সুপারভাইজার হন বা ইনচার্জ হন? কেন? আপনি যদি ইনচার্জ হন তাহলে তো তার মতো দক্ষ হবে, কোম্পানির উৎপাদন বাড়বে না? কেন চায়? আর আমি যদি তারে শিখাই তার উন্নতি হবে, কিন্তু আমার অবস্থা কি নাই হয়ে যাবে। এই জন্য আমরা শিখাই না। আর নেটওয়ার্ক মার্কেটিং এ আমি যা পারি ভাই তুই তাই শেখ, বরঞ্চ তার চেয়ে ভালো। কারণ কি, যে ও ভালো করলে আমারও লাভ, ওরও লাভ। আর অন্য সেক্টরে ও ভালো করলে আমার লস। এই জন্য আমরা কেউ কারো ভালো চাই না। অন্য সব সেক্টরে আমরা কেউ কারো ভালো চাই না, কারণ একটাই, কারণ ওর ভালো করলে আমার ক্ষতি আছে। আর এই সেক্টরে ওর যত ভালো হবে আমারও ভালো, এই জন্য আমরা ভাই তুই আমার চেয়ে ভালো। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, এটা পার্সোনাল ডেভেলপমেন্ট। এখানে নো এমপ্লয়িজ, কোনো চাকরি করতে হয় না। চাকরি মানে আপনি নিজেকে বেঁচে দিচ্ছেন। আজকে অফিসে ঢুকবেন, বাসা থেকে একটা ফোন আসছে, আপনার নিজের ফোনে আসতে পারে না, আরেকজনের ফোনে দেওয়া লাগে, সুপারভাইজারের ফোনে দেওয়া লাগে, আপনার ফোন নেওয়া নিষেধ। নিজে একটা ফোন ব্যবহার করবেন ওটাও নিষেধ। আবার যদিও বা নেন বেশি দিন কথা বলে খরচ। একটা ফোন আসছে যে তোমার বাড়িতে সমস্যা, আসতে হবে, এটার জন্য আপনি যাইতে পারবেন চাইলেই। ছুটি নেওয়া লাগবে, গেট পাস নেওয়া লাগবে, কতক্ষণ সময় নিছে বা কয়দিন ছুটি নিছে, এসে বেশি গেলে আর ভেজাল। আপনি স্বাধীন না, পরাধীন। তো ওই 1971 সালে যুদ্ধ করে লাভটা গেছিল, এত রক্ত দিয়ে লাভটা কি হয়েছে? আমি তো আরো তার চেয়ে বেশি পরাধীন হয়ে গেছি। মানে তখন ছিলাম দেখতে পরাধীন, আর এখন সিস্টেম পরাধীন। এখানে আসবেন, আপনি কোনো ইমপ্লয়মেন্টের দরকার নাই, কোনো ইনভেস্টের দরকার আছে না, কোনো ইনভেস্টের দরকার আছে? কেউ ইনভেস্ট করছে না এখানে? না, ইনভেস্টের কোনো দরকার নাই। এরপরে এখানে কোনো এডুকেশনাল রিকোয়ারমেন্ট নেই। আপনাদের কারো কাছে সার্টিফিকেট চাইছিল যে এসএসসি পাস লাগবে, অনার্স পাস লাগবে, জিপিএ 5 লাগবে, ফার্স্ট ডিভিশন লাগবে? কেউ বলছে না, শুধু একটাই বলছে 18 বছর হলেই হয়েছে। আর কিছু কি বলছে? কিচ্ছু বলে নাই। আর দেখে না যে আপনার হাত কয়টা, পা কয়টা, চোখ আছে না নাই, কথা বলতে পারেন না, কিচ্ছু দেখার দরকার নাই। আপনি মানুষ তো, তাতে আপনার মূল্যায়ন আছে। অন্য সেক্টরে এই মূল্যায়নগুলো আছে? কোনো সেক্টরে নাই, এখানে আছে। তারপরে দেখেন, এখানে যদি আপনি ব্যবসা করেন কোনো ভাড়া দেওয়া লাগে? এই যে অফিসটা আমরা ব্যবহার করতেছি, ভাড়া দিব যাওয়ার সময়? না। এই যে বিদ্যুৎ খরচ বিল দিব? না। কোনো ভাড়াও নাই, বিদ্যুৎ বিলও নেই, ঝামেলা আছে? নাই। এরপরে দেখেন, কোনো লাইসেন্সের দরকার পড়ছে আপনাদের? কোনো ট্রেড লাইসেন্স, কোনো পারমিশন? তো রাস্তায় যে একটা দোকান দেন দেখি কয়দিন থেকে লাইসেন্স ছাড়া, একটা মুদি দোকানই দেন, দেখেন লাইসেন্স লাগবে। আপনি এখানে দাঁড়ায় যদি ভিক্ষাও করে কেউ, তারও অনুমতি লাগে। মানে ভিক্ষাও যদি করে এখানে দাঁড়ায় অনুমতি লাগবে। এখানে লাগতেছে? কোনো কিছু লাগে না। এরপরে দেখেন, এখানে কোনো কিছুর আপনার মেইনটেন্সেরও ঝামেলা নেই। এই যে এখানকার জিনিসপত্র আছে, আমরা চেয়ার নিয়ে বসতেছি, আওলা ঝালা করে চলে যাচ্ছি, আমরা কোথায় রাখি না। এরপরে এখানে পণ্য আনা নেওয়ার ঝামেলা আছে আমাদের। তারপর আমরা যে পণ্যগুলো সেল করি এগুলো আমাদের উৎপাদন করতে হয় না। আপনি যদি অন্য ব্যবসা করতেন এগুলো আপনাকে কিনে আনতে হইতো না, নিজেকে স্টক করতে হইতো, পুরো যাওয়ার টেনশন, কাস্টমার পাইতেছে না আর এক জ্বালা, আপনাকেই যা কিনে আনতে হইতো, ওইখানে দাম বেড়ে গেছে, পাওয়া যেতেছে না, গাড়ি ভাড়া, গাড়ি রাস্তায় জ্যামে পড়ছে, আবার গাড়ি অ্যাক্সিডেন্ট করে পণ্য নষ্ট হয়ে গেছে, কত ঝামেলা থাকতো। এগুলো কোনো ঝামেলা আছে না। এখানে আসার পর প্যাকেজিং একটা বসা হয়েছে, মানে এখানে কত ঝামেলা পোয়া কোম্পানি দিয়ে যায়। তারপরে যদি প্যাকেজ যদি একটু বেকাতারা থাকে, নিজে একবার করে দেখতাম কি ঝামেলাটা হয়। একটা জিনিস শুধুমাত্র ঢাকা থেকে এই পর্যন্ত আসতে কতটুকু কষ্ট হয়ে থাকে। আপনাদের আশেপাশে যারা দোকানদার আছে এদেরকে দেখেন, খেয়াল করে দেখেন। এরপরে দেখেন, আর এখানে আমরা কি করি, খুব অল্প টাকার মধ্যে নিজেদের প্রয়োজনীয় বাজারগুলাই করি। যে টাকাটা আপনি অন্য জায়গায় খরচ করতেন সেই টাকাটাই শুধু এখানে খরচ করি। এখন দেখেন, এখানে নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে আর সাধারণ মার্কেটিং এর মধ্যে পার্থক্যটা কি? আপনি যদি অন্য কোনো ব্যবসা করতেন সেখানে কি টাকা লাগতো না? ইনভেস্ট করা লাগতো তো, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা। আচ্ছা ধরলাম আপনি 20 লাখ টাকা ইনভেস্ট করছেন, এবার মানে মানুষ লাগবে না, শুধু টাকা ইনভেস্ট করে ব্যবসা হবে?
আপনি 20 লাখ টাকা ইনভেস্ট করছেন, করে একটা ব্যবসা শুরু করে দিয়েছেন, এবার কি মানুষ লাগবে না? না লাগবে? তো মানুষ নিয়ে প্রবলেমটা এখানেই শুরু হয়। নেটওয়ার্ক মার্কেটিং এ ইনভেস্ট লাগে না, শুধু মানুষ লাগে। আর ওখানে যাবে মানুষ কিন্তু জানা লাগবে, মানে যখনই মানুষ লাগে তখনই ব্যবসা খারাপ হয়ে গেছে। আর অন্য সেক্টরে কি মানুষ লাগে না? এটা দেখান কোন জায়গাটাতে মানুষ লাগে। প্রত্যেকটা জায়গা। আপনি একটা স্কুল যদি করেন, স্কুল এটা খারাপ জিনিস না ভালো জিনিস? ভালো জিনিসই তো। মাদ্রাসা খারাপ জিনিস না ভালো জিনিস? তো এখানে মানে মানুষ লাগে না, স্টুডেন্ট ভর্তি করায় না, করাই তো, মানুষ লাগে তো। আপনি একটা দোকান দিবেন, মুদি দোকান, কাউরে বলবেন না, চুপ করে বসে থাকবেন, কারণ মানুষকে বলা যাবে না, বললে সমস্যা নাকি না? আপনি এটা চাইবেন যত বেশি প্রচার হয়। প্রত্যেকটা সেক্টরে মানুষ লাগে, প্রত্যেকটা সেক্টরে। আর আমাদের সেক্টরেও মানুষ লাগে, শুধু এখানে পার্থক্য হচ্ছে ইনভেস্ট লাগে। আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করতে, প্রথম টেনশন এই টাকাটা কবে উঠবে, আর দ্বিতীয় টেনশন এই টাকা মানে পণ্য যাদেরকে দিতেছে বাকি নেয়, টাকা দেয় না, কাস্টমারে দিতে পারতেছি না। তারপরে আবার আপনি দোকান কোনোভাবে ভালো চালাই দিচ্ছেন, পাশে আরেকটা দোকান হয়েছে। আপনি একটা মুদি দোকান চালান, ভালো চলে, আশেপাশে কোনো দোকান নেই, আপনি খুশি। কিন্তু হঠাৎ করে একদিন পরে আরেকটা দোকান হয়ে গেছে। এবার আপনার যে কাস্টমার ছিল অর্ধেক ওখানে যাবে না, তখন আবার যে কয়টা আছে ওখানে টেনশন, কবে মনে হয় ওই দোকান থেকে। আপনি এই ভয়ে ওর আগে দোকান খুলবেন, এই ভয়ে ওর পরে দোকান খুলবেন, আর ভয় একটা যদি কাস্টমার চলে যায়। আর আমাদের সিস্টেমে ভেস্টিজের ডিএলসি যদি গাজীপুরে 50টা হয়, আপনার টেনশন আছে? আপনি একটা খুশি ভাই, যেখান থেকে খুশি কেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এখানে আপনি সবটা জায়গাতে স্বাধীন, টাকার দিক দিয়ে স্বাধীন, কাস্টমারের দিক দিয়ে স্বাধীন, পণ্যের দিক দিয়ে স্বাধীন, শোরুমের দিক দিয়ে স্বাধীন। এত স্বাধীনতার পরে আমাদের পছন্দ বুঝছেন? মানুষ আনা লাগে, অন্য ব্যবসায় মানে মানুষ লাগে। তো যাই হোক, এরপরে আসেন আপনাদেরকে, এটা হচ্ছে প্রথম একটা বিষয়, কেন আসবো, কেন উত্তর তো পাইছি, নেটওয়ার্ক মার্কেটিং এ কেন আসবো। এখানে সব সমস্যার সমাধান আছে, প্লাস এখানে স্বাধীনতা আছে। এখন নেটওয়ার্ক মার্কেটিং এ যদি করতে হয় কাদের সাথে করব? নেটওয়ার্ক মার্কেটিং এ যদি করতে হয় তাহলে কার সাথে করব? কোম্পানি তো ভালো হইতে হবে নাকি? যে কোম্পানি আমাকে সব স্বাধীনতা দিবে, আমাকে লাইফ টাইম ইনকাম দিবে, কিন্তু কোম্পানি যদি সলিড না হয়, কোম্পানির যদি স্থায়িত্ব না থাকে, তো কোম্পানি আমাকে দিবে কিভাবে? তো আসেন আজকে আপনাদেরকে একটা ওয়ার্ল্ডের মানে সেরা 100 কোম্পানির মধ্যে 36তম একটা কোম্পানি যাদের পরিচয় করা, এবং ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানি, যেটা হচ্ছে ভেস্টিজ। ভেস্টিজ সম্পর্কে আমরা সবাই জানি তো? জানি না? আমাদের ম্যানেজমেন্টকে জানি তো? আমাদের ম্যানেজমেন্টে কয়জন আছে? 3 জন। গৌতম বালি স্যার ম্যানেজিং ডিরেক্টর, দীপক সুদ স্যার মার্কেটিং ডিরেক্টর, আর কানওয়ারবীর সিং আইটি ডিরেক্টর। এই 3 জন, 3 জনই মালিক, 3 জনই ম্যানেজমেন্টে আছে। অনেক বড় বড় কোম্পানি আছে মালিক ম্যানেজমেন্টে নাই, কর্মচারী রাখা আছে। আর কর্মচারী কি আপনি কাজ করেন? ঘড়ি দেখেন, ওর চিন্তা 1টা বাজবো, লাঞ্চে যাবো, 5টা বাজে ছুটি হবে, মানে সময় পার করা, সার্ভিসে কিন্তু তার টেনশন নেই। আর যদি আপনার নিজের প্রতিষ্ঠান হয়, ঘড়ি দেখে মানুষ, কই 1টা বাজে, কই 12টা বাজে, টেনশন নেই। আর এখানে ম্যানেজমেন্টই মালিক, মানে তাদের দরদ বেশি। আর ম্যানেজমেন্ট যদি মালিক হয়, আপনার যদি নিজের প্রতিষ্ঠান হয়, আপনি এটা আদর করে রাখবেন, সন্তানের চেয়ে বেশি ভালোবাসবেন। আর যদি আপনার যদি অফিস হয়, আর একজনের ফ্যাক্টরি যেমনি আছে থাকে, গেলে কোম্পানি যাবো আমার, গেলে তো কোম্পানি যাবো আমার কি, এই হচ্ছে চিন্তা ভাবনা। যখন ম্যানেজমেন্ট মালিক তখন কিন্তু এটা চিন্তা করে না, গেলে তো আমার যাবে, গেলে তো আমার। দুজনের ম্যানেজমেন্ট, আর ম্যানেজমেন্টের লোক কয়জন? 3 জন। আর এই 3 জনই 18 বছর যাবত একসাথে কাজ করতে, কোনোদিনও দ্বন্দ্ব লাগেনি। আর অন্য জায়গায় দেখেন 50 জন করে মালিক শেয়ারে আছে, 25 জন, 26 জন, 30 জন। ওই যে কয়দিন পর পর ফুটবল টিম হয়, এ ওর পিছনে লাগে, ও ওর পিছনে লাগে, পরে কোম্পানি নেই। আর এখানে 3 জন মাত্র মানুষ, তারা এমন ভাবে সিস্টেমটাকে সাজাইছে যে এরাও যদি না থাকে কোম্পানি আপন গতিতে চলবে। আমাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে তোমাদের যে একটা সফটওয়্যার আছে যদি না থাকে তাহলে কি হবে? যদি সফটওয়্যার বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? সফটওয়্যার কোনো ব্যবসা না, ব্যবসার পণ্যে। আমাদের অনেকেরই আছে যাদের স্মার্টফোন নেই কিন্তু ব্যবসা করে, তাই তো সফটওয়্যার চালাই না। তো তার সফটওয়্যার বন্ধ হলেই কি আর না থাকলেই? সফটওয়্যার কোনো কিছু না, এখানে ম্যানেজমেন্ট যেভাবে সিস্টেমটাকে সাজাই দিছে, এই সিস্টেম ইনশাআল্লাহ আজীবন থাকবে যতদিন কোম্পানি থাকে। এরপরে আমাদের কোম্পানি যাত্রা শুরু করছে 2004-এ, এখন কত? 22। কত বয়স? দেখেন কোম্পানি যদি মানুষের সাথে 9-6 করতো, 3-4 বছর বেশি টিকতো না।
আর বিগত রেকর্ড তাই বলে। যারা মানুষকে ঠকাইছে তারা 3-4 বছর বেশি টিকতে পারে নাই। 18 বছর টিকতে গেলে অবশ্যই ভালো কিছু করতে হবে, তা না হলে 18 বছর টেকা যাবে না। আর এত দিনের মধ্যে আমরা কি ভেস্টিজ সম্পর্কে কোনো খারাপ নিউজ পাইছি? কোনো ট্যাক্স ফাঁকি দেওয়ার, পণ্য খারাপ দেওয়ার, এই ধরনের কোনো নিউজ আছে? বা পণ্যের মধ্যে কেমিক্যাল পাওয়া গেছে? না। আজকের দিনে খবর ছড়াইতে 2 মিনিটের বেশি লাগে না। মানে কোনো ধরনের নিউজ সারা দুনিয়াতে ছড়াইতে 2 মিনিটের বেশি লাগে না। এরপরেও আমরা কিন্তু কোনো নিউজ এখন পর্যন্ত পাইনি। তারপরে আমাদের ভেস্টিজের বেতন আটকে দিছে কারণ 11 তারিখের বেতন তো কোনোদিনও 12 তারিখ হয়নি, কিন্তু 9 তারিখ 10 তারিখে দিয়ে দিচ্ছে। এই মাসের চেক দিছে কত? 9 তারিখে। কিন্তু 12 তারিখ 13 তারিখ হয়নি। কিন্তু আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি এখানে অনেক সময় এরকম হয় যে এই মাসের বেতন আরেক মাস চলে যায়। ভেস্টিজ সেই জায়গাটাতে কোনোদিনও কম্প্রোমাইজ করে না। আমাদের ডিস্ট্রিবিউটর সংখ্যা সারা দুনিয়াতে 3 কোটিরও বেশি। এমনও দেশ আছে যাদের জনসংখ্যা 3 কোটি। আর এই 3 কোটি মানুষ আমাদের কাছ থেকে পণ্য কিনে পণ্য ব্যবহার করে। আমি বিশ্বাস করলেই কি আর না করলে, কোম্পানির যারা ব্যবহারকারী আছে এরা তো করতেই আছে, কোনো সমস্যা নেই। আমাদের অনলাইন অফলাইন অফিসের সংখ্যা 4000। এন্ড ভেস্টিজ যদি রাতারাতি গায়েব হইতে চায় এটা সম্ভব না। 4000 অফিস একদিনে বন্ধ করা পসিবল না। আরে বন্ধ করে লাভটা কি? কোম্পানি তো লস, কারণ কোম্পানি আমার কাছে কিচ্ছু নেই, আমার কাছে কিছু নিছে না। যে আমি আইডি করার সময় 100 করে টাকা দিছিলাম, 3 কোটি লোক আছে এখানে, 300 কোটি টাকা তাদের ইনকাম হয়ে গেছে, এখন চলে গেলে তাদের কোনো ক্ষতি হবে না। উল্টা আরো ক্ষতি হয়েছে। আমাদের ঢাকা যে হেড অফিস আছে এটা প্রতি মাসের ভাড়াই 1 লাখ টাকা, যেটা কোম্পানি প্রতি মাসে দিয়ে এসেছে। তো এখন গেলে লস কার? আমারটা কোম্পানি। এরপরে দেখেন আমাদের 350-এরও বেশি প্রোডাক্ট আছে যেগুলো কোম্পানি নিজে উৎপাদন করে। তারপরে এখানে আমরা শুধুমাত্র বাংলাদেশ না, ইন্ডিয়া, নেপাল, ওমান, সৌদি, থাইল্যান্ড, দুবাই, বাহরাইন, ঘানা, ফিলিপাইন, এই সবগুলো দেশে আছে। দুবাইয়ে 14 বছর যাবত ব্যবসা করতেছে। তো আমাদের বাংলাদেশে প্রায় নতুন, আমাদের দেশে মানুষের বুঝতে একটু সময় বেশি লাগে, জানতে সময় বেশি লাগে। কিন্তু দুবাই যেখানে আছে সারা দুনিয়ার মধ্যে যত ব্যয়বহুল জায়গা তার মধ্যে দুবাই একটা। তো সেখানে তো কোম্পানি 14 বছর যাবত ব্যবসা করতেছে। যদি খারাপ হতো টিকতে পারতো না, কিন্তু পারতো না। এরপরে দেখেন আমাদের কোম্পানি যে সিস্টেমে টাকা দেয় এটা ব্যাংক সিস্টেম। আমাদের যে ইনকামগুলো সেটা ব্যাংক সিস্টেমে আসে। আর ব্যাংকে যদি আপনি 50,000 টাকা বেশি জমা দিতে চান, আইডি কার্ড যারা ব্যাংকে টাকা জমা দিচ্ছেন একটু যায় দেখে, 50,000 টাকার বেশি টাকা যখনই জমা দিতে যাবেন আইডি কার্ড দেন। মানে আপনি অন্য জায়গায় যতই ভাওতাবাজি মানুষ করুক, কিন্তু ব্যাংকে গেলে কিন্তু হয় না, ওখানে লিগালিটি লাগে। আর আমাদের কোম্পানি প্রতি মাসে এই ভেস্টিজের এই মাসে বাংলাদেশের পে আউট 50 লাখ টাকা। সেটা কি আমরা জানি? মানে সবার যে টোটাল বেতন হয়েছে এটা 50 লাখ টাকা। এই যে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 50 লাখ এরকম করে দিয়ে 2 লাখ মানুষের মধ্যে, মানে 3 লাখ মানুষের মধ্যে 50 লাখ টাকা বেতনই দিচ্ছে কোম্পানি। এটা আমার মুখের কথা না, হিরক স্যারের কথা, গত 16 তারিখ বলছে অর্থোপেডিক আছে। আমি তো জানি না, যে দিচ্ছে সে তো জানে। তাহলে বোঝেন অবস্থা। আর এই টাকাগুলো তারা ব্যাংকে দেয়, ব্যাংকে খোঁজ খবর নেয় না ভেস্টিজের কি স্থায়িত্ব, কয়দিন থাকবে না থাকবে। আপনারা ডিবিসি নিউজে আমাদের খবর দেখেন না, ডিবিসি চ্যানেলে, যে ভেস্টিজ যখন বাংলাদেশে এবং সৌদি আরবে কাজগুলো শুরু করছে, এখানে দেখেন। এরপরে আমাদের কোম্পানি প্রোফাইল, নিজস্ব হেড অফিস, নিজের জমির উপরে নিজের বিল্ডিং, নিজস্ব ট্রেনিং সেন্টার, তারপরে নিজেদের ফ্যাক্টরি, এগুলো আমরা চিনি। দেখেন আমি একটু দেখাই আপনার, এটা তো ছোট দেখা যাবে। আমাদের নিজস্ব হেড অফিস, নিজস্ব ট্রেনিং সেন্টার, আমাদের নিজেদের ফ্যাক্টরি। ইন্ডিয়াতে 9টা ফ্যাক্টরি আছে কোম্পানি। আর যাদের ফ্যাক্টরি আছে তারা কি এরকম নর্মাল কোনো কোম্পানি? একটা জিনিস চিন্তা করেন, আমাদের বাংলাদেশের স্কোয়ারকে তো আমরা চিনি, স্কোয়ার একটা গ্রুপ, অনেকগুলো সেক্টরে তারা কাজ করে। এখন ধরেন আপনাকে স্কোয়ারে কোনো একটা সেক্টরের ম্যানেজার বানাই দিচ্ছে, আর প্রতি মাসে 50,000 টাকা বেতন। এটা কত বড় চাকরি বলে দেখি? মানে স্কোয়ার গ্রুপের কোনো একটা সেক্টরের ম্যানেজার আপনাকে বানাই দিচ্ছে, আর প্রতি মাসে 50,000 টাকার বেশি বেতন পান। তাহলে এই চাকরিটা কত সম্মানের বলেন দেখি? অনেক সম্মানের না? অনেক দামি চাকরি না? তো ভেস্টিজ তো স্কোয়ারের মধ্যে একটা বড় কোম্পানি, আর এখানে ক্রাউন রেটার হওয়া মানে কি? কয়েকটা ম্যানেজারকে পকেটে রাখে, বুঝলেন নেই? তো এটাকে আমরা কি জন্য ওর মতো গুরুত্ব দিই না? আসলে আমরা যে দেখি নাই যে ভেস্টিজ আসলে কত বড়।
দেখতে হবে। আর এটা দেখার জন্য ইন্ডিয়া যাওয়ার দরকার নেই, হাতে স্মার্টফোন আছে, একটু কষ্ট করে সব পাওয়া যাবে। এরপর আমাদের গ্রোথ রেট তো দেখছেন, এ দেখেন চার্ট আস্তে আস্তে বাড়তেছে দেখা থেকে। প্রথম অর্থ বছরে 5 কোটি, পরে বাড়তে বাড়তে এই যে লাস্ট এই যে 19-20 অর্থ বছর লকডাউন শাটডাউনের মধ্যে 2729 কোটি। দেখেন এই লকডাউন শাটডাউনের মধ্যে যেখানে অন্যান্য কোম্পানির ইনকাম কমে গেছে, ধস নামছে, সেখানে ভেস্টিজ সর্বোচ্চ ইনকাম করছে। তো ভেস্টিজ যদি সর্বোচ্চ ইনকাম করে, এখানে যারা কাজ করছে তারা কি নিম্নমানের ইনকাম করছে না সর্বোচ্চ করছে? কারণ কর্মচারী যদি কাজই করতে না পারে তো ভেস্টিজ ইনকাম ভালো করতে পারে। এগুলা বলছেন দেখেন, এর চেয়ে বড় বিপদ আর কোনোদিন আসে নাই। লকডাউনের চেয়ে বড় বিপদ কি আসছিল আমাদের বাংলাদেশে? না। তো এই বিপদের মধ্যে তো আমরা সবচেয়ে বড় বিপদে পড়ছিলাম, আর সেই বিপদে ভেস্টিজ সবচেয়ে ইনকাম করছে। তো এখানে যদি আমরা থাকি, আরো যদি কোনো বিপদ আসে, ইনশাল্লাহ আমরাও ততটা ক্ষতিগ্রস্ত হব না, অন্তত চলে যেতে পারবো। এরপরে দেখেন দুনিয়াতে যত কোম্পানি আছে মানে ডিরেক্ট সেলিং এর, সেটা 100-র মধ্যে ভেস্টিজের অবস্থান 36তম। এবার ইনশাল্লাহ 30-এর মধ্যে চলে আসবে। প্রতি বছর এপ্রিলে তারা ডাটা নেয় এবং জুনে সেই রেকর্ডটা প্রকাশ করে। তো এবার জুনে আপনারা দেখতে পাবেন সেটা 100-র মধ্যে 36-এ আসা কিন্তু এত সহজ কথা না। কিন্তু অন্য যে ডিরেক্ট সেলিং কোম্পানিগুলো আসছিল নামমাত্র বা নেটওয়ার্ক মার্কেটিং, তারা কি সেরা 100-র মধ্যে আছে? 1000-এর মধ্যে আছে? 3000-এর মধ্যে আছে? খুঁজে দেখছেন একবার? কোনো এন্ট্রি নাই তাদের। ওইখানে না যায় যাদের এন্ট্রি আছে, ডাটা আছে, স্থায়িত্ব আছে, সেখানে কাজ করতে হবে। এরপর দেখেন আমাদের এখানে অ্যাচিভমেন্ট, এখানে একটা ছোট বড় যাই করেন আপনাকে রিকগনাইজ দেওয়া। এই যে ময়মনসিংহ প্রোগ্রামে যারা ছিলেন দেখেন নাই সেলিব্রেশন কারে বলে? এটা ঢাকাতে 1 তারিখে হচ্ছে এপ্রিলে, আপনারা সবাই দাওয়াত। সিদ্ধার্থ সিং আসবে। সিদ্ধার্থ সিংকে চিনি আমরা, নাম শুনছি? যারা শোনে নাই তাদের জন্য আমি আরেকবার পরিচয়টা দিই। সিদ্ধার্থ সিং ভেস্টিজের অ্যাম্বাসেডর, গত 17 বছর যাবত ভেস্টিজে কাজ করে। এশিয়ার মধ্যে যত কোম্পানির চাকরি আছে, যত সরকারি চাকরি আছে, মানে যত বেতনভুক্ত কর্মচারী আছে, সে যত টাকাই বেতন পাক না কেন সিদ্ধার্থ সিং এসে বেশি পায়। মানে এশিয়ার মধ্যে হাইয়েস্ট বেতনভুক্ত, এশিয়ার মধ্যে হাইয়েস্ট বেতন পায় প্রতি মাসে 1.5 কোটি প্লাস। এটা কোন কোম্পানি থেকে? অন্য কোনো কোম্পানি নাই যে এত বেতন দিতে পারে। এক মাসের একটা লোকের বেতন 1.5 কোটি টাকা হয়, এটা চিন্তা করা যায়? হাইস্ট সে 1 কোটি 80 লাখ। এটা বাস্তব, বানায় বলে কিছু না। প্রতি মাসে ইনকাম। সেই লোকটা আসবে এই এপ্রিলের 1 তারিখে আপনাদের সাথে দেখা করার জন্য। দেখবেন লোকটাকে কেমন দেখাবে, মাথা 2-3টা আছে নাকি, হাত আমার 4-5টা দিয়ে দিচ্ছে নাকি, বা সে অন্য কোনোভাবে দুনিয়াতে আসে, এলিয়ান টেলিয়ান হবে হয়তো, মানুষই কিন্তু সেও এরকম 0 থেকে শুরু করছে, ওই 5% থেকে। আপনার আমার যেরকম 5%, তারও 5%। হ্যাঁ, আমি বলতেছি না যে আমাদের ওই 1 কোটি 1.5 কোটি লাগবে, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু হলে না। কিন্তু এই যে লোকগুলো আছে এগুলাকে দেখেন তাহলে বুঝতে পারবেন অ্যাচিভমেন্ট। তারপর আমাদের প্রোডাক্ট, আমাদের ভেস্টিজের প্রোডাক্টগুলো আছে, এগুলো আমাদের হেলথ কেয়ারের প্রোডাক্ট আছে, যেগুলো আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আমাদের শরীরে যে সমস্যাগুলো সেগুলো দূর করে। এগুলো খারাপ প্রোডাক্ট না। আমাদের প্রোডাক্ট যদি এরকম হতো অষ্টধাতুর আংটি, বৃহস্পতির সাথে সংযুক্ত লকেট, তাহলে কেমন হইতো? বিক্রি করার পরে 3 মাস পরে অবস্থা খারাপ, আর টেকা দেবেন। আর আমরা তো 3 মাসে গ্যারান্টি দিয়ে আমাদের পণ্যগুলো ব্যবহার করেন, দেখেন ভালো না খারাপ। এরপরে আবার গায়ের মধ্যে লেখা আছে ইফ নট স্যাটিসফাইড ইট ক্যান বি রিটার্ন, যদি সন্তুষ্ট না ফেরতযোগ্য। দেখেন আমাদের দেশের সবচেয়ে ভালো পেস্ট কোনটা আছে? ভেস্টিজ বাদে বলবেন? আমাদের চেনাজানার মধ্যে সেন্সোডাইন, মেডি প্লাস ডিএস সেরা পেস্ট। তো আরো যেগুলো আছে আমি নাম জানি না, আছে হয়তো, ওগুলা কি গ্যারান্টি দেয় যে ব্যবহার করে ভালো হলে ফেরত? কোনোদিনও দিছে? দাম তো ভেস্টিজের কয়েক গুণ বেশি। একটা সেন্সোডাইন পেস্টের দাম 255 টাকা, এখন আরো বাড়ছে। এরপরে গ্যারান্টি দেয় না যে ভালো হলে ফেরত দিবে। আর ভেস্টিজের পেস্ট 190 টাকা, তারপরে গ্যারান্টি। বুঝছেন? এরপরে আরো প্রোডাক্ট আছে আমাদের পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট, কৃষি পণ্য, গাড়ির ইঞ্জিন অয়েল, ওয়াটার পিউরিফায়ার, এয়ার পিউরিফায়ার সব আছে। তারপরে আমাদের এই যে রূপচর্চার পণ্যগুলো সবগুলো কেমিক্যাল ফ্রি, ন্যাচারাল।
পৃথিবীতে যত কোম্পানি আছে শুধু বাংলাদেশ আর ভারত না, একমাত্র ভেস্টিজ যাদের পণ্যের সংখ্যা বেশি, একমাত্র ভেস্টিজ যারা বিভিন্ন ভ্যারাইটিস পণ্য উৎপাদন করে। 350টা পণ্য কোনো কোম্পানি নেই, আপনি খোঁজ নিয়ে দেখেন। তারপরে আমাদের কাছে মনে হয় কি ভেস্টিজের পণ্য তো এই মাত্র কয়টা পণ্য, এই কয়টা পণ্য না, একটা দোকানের মধ্যে হয়তো কয়েক হাজার আইটেমের পণ্য আছে কিন্তু কয়েক হাজার কোম্পানির পণ্য, এক কোম্পানি না। আপনি অন্য যে কোনো শোরুমে যান, আজকে স্বপ্নের শোরুমে ঢোকেন বা অন্য সুপার শপে ঢোকেন, ওরা কি শুধু একটা কোম্পানি পণ্য বেচে না, অন্য কোম্পানি। ভেস্টিজ একমাত্র এখানে এই শোরুমে দেখেন তো ভেস্টিজ বাদে একটা পণ্য আছে, দেখেন তো এর মধ্যে ভেস্টিজ বাদে একটাও নাই, মাত্র 60টা বাংলাদেশে আসছে, তাই এই অবস্থা। আর যখন 300টা আসবে তখন অলরেডি বাংলাদেশে ভেস্টিজ উৎপাদন শুরু করে দিচ্ছে। আমাদের চা পাতা, শ্যাম্পু, সাবান বাংলাদেশে উৎপাদন হইতেছে। এরপরে আমাদের রাইস ব্র্যান্ড অয়েল, রান্নার তেল উৎপাদন হবে। তারপরে চা, চিনি, আটা, ময়দা, সুজি এগুলো সবই পাবে। আর আমাদের প্ল্যান দেখেন, আমাদের প্ল্যানের মধ্যে যে কাজগুলো হয় এখানে হচ্ছে অ্যাকুমুলেটিভ প্ল্যান। অ্যাকুমুলেটিভ প্ল্যানটা আমি একটু বোঝাই দিই, এবার একটু খেয়াল করেন প্রত্যেকে। দেখেন আমাদের প্ল্যান হচ্ছে অ্যাকুমুলেটিভ প্ল্যান। তো প্ল্যানটা কিরকম, যখনই কেউ আমাদের এখানে রেজিস্ট্রেশন করে, রেজিস্ট্রেশন করার জন্য কি লাগে, এনআইডি কার্ডের দুই পাশের ছবি, একজনের স্পন্সর বা রেফারেন্স, মানে যেই লোকটার সাথে আপনি আসছেন তার আইডি নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, জাস্ট এই 4টা ডকুমেন্ট দিয়ে একটা আইডি করা যায়। আইডি করতে টাকা লাগে না, ফ্রি ফ্রি। এইবারে তো ঝামেলা, আপনাদের ক্যাটালগটা ফ্রি দেয় না, কয়টা পণ্য ফ্রি দিলে ভালো হবে, ব্যবহার করে বুঝতো। সবচেয়ে দামি জিনিসটাই যেখানে ফ্রি দেয় ওইটাতেই পছন্দ হয়, কিন্তু একটা ভালো চাকরি নিতে গেলে 17 লাখ টাকা 18 লাখ টাকা ঘুষতে হবে, ওটা ভালো। মানে সবচেয়ে দামি জিনিসটাই এখানে ফ্রি দেয়, আর কোনো কিছু ফ্রি দেয় না, এখানেই সমস্যা। তারপরে দেখেন এই যে আইডিটা করলেন, আইডি করার জন্য কোনো রকম টাকা কোনো ধরনের ঝামেলা নাই। একটা ফর্মটা জয়েন করা লাগতো 5 টাকা, ওটাও লাগে না, কোম্পানি অ্যাপ দিয়ে দিচ্ছে, মানে ওইটাও লাগতেছে না, ওইটাতে আপনি ফ্রি জয়েন করতেছেন। জয়েন করার পরে আমাদের যে পণ্যগুলো আছে এখান থেকে আপনি যে সুবিধাগুলো পাবেন, সেই সুবিধাগুলোর মধ্যে একটা হচ্ছে এখান থেকে রিটেইল প্রফিট। রিটেইল প্রফিট এখানে পাবেন হচ্ছে 10 থেকে 20%, বাংলাদেশের জন্য এক্সট্রা আরো 15%, মানে আমাদের বাংলাদেশের জন্য এক্সট্রা আরো 15%, কারণ কোম্পানি এখনো বাংলাদেশে ইনভেস্ট করতেছে, ব্যবসা এখনো শুরু করে নাই। আপনারা তো জানেন যে আমাদের নিম সাবানটা আছে, এই সাবানটা বিক্রি করলে কোম্পানির 29 টাকা লস হয়, মানে আমাদের সাবানটা বিক্রি করার পরে কোম্পানির 29 টাকা লস হয়। একটা জিনিস খেয়াল করে দেখেন, ভেস্টিজ যখন 3 বছর আগে বাংলাদেশে আসছে 2019-এ, তখন আমাদের সাবানের দাম কত ছিল, 74 টাকা। ডাব সাবানের দাম কত ছিল, 75 টাকা। এখন ডাবের দাম কত, 125 টাকা। ভেস্টিজের দাম কত আছে, এখনো চলে। এই 3 বছরে যখন অন্য প্রোডাক্টের দাম বেড়ে গেছে, সেখানে ভেস্টিজের দাম এখনো আগের জায়গাতেই আছে। টেনশন নিয়ে না, 1,60,000 টাকা হয়েছে, কদিন পরে এটা ভেস্টিজকে পার করে চলে যাবে। তাই অন্য যারা আমরা দাম নিয়ে একটু সমস্যা আছে, কোনো টেনশন নাই, অন্য প্রোডাক্ট ইউজ করেন, আমাদের গুলো ইউজ করার দরকার নেই। এখানে আসলে আমাদের একটু ঝামেলা হতে পারে, পরে দি কোম্পানি দাম বাড়ায়, বুঝলেন নাই, দাম বাড়াবে না, এটা উল্টারও দাম কমার চান্স কম, কিন্তু বাড়বে না। তো এখানে রিটেল প্রফিট পাবেন 10 থেকে 20%, এটা 2 নম্বরে। এখানে পারফরম্যান্স বোনাস পাবেন, পারফরম্যান্স বোনাস বা এটাকেই বলে ক্যাশব্যাক, 5 থেকে 11%। তো আরো আরো ইনকাম আছে এখানে, আরো 9 ধরনের ইনকাম আছে। আপনি যার সাথে আসছেন তার সাথে কথা বলে এগুলো জেনে নেবেন। তো আমি এই দুটো ক্লিয়ার করি। এখন দেখেন এখানে টোটালি ফ্রিতে আইডি করার পরে আমাদের যে পণ্যগুলো আছে, এই পণ্যগুলোর যে খুচরা মূল্য আছে তার থেকে আপনি সাথে সাথে 10 থেকে 20% ছাড় পাবেন। যা দাম তার থেকে 10 থেকে 20% ছাড় পাবেন। কিভাবে দেখেন, আমাদের একটা নিম সাবান, 100 গ্রামের নিম সাবানের দাম কত, 100 টাকা খুচরা মূল্য। আমি বলি 100 টাকা সাবান কেউ ব্যবহার করে? আমাদের দেশে যে সাবানগুলো বেশি পরিচিত, এর মধ্যে ডাব একটা ভালো সাবানের মধ্যে। তো এই ডাব সাবানের দাম কত, 100 টাকা।
125 টাকা হয়ে গেছে, 125 টাকা। কিন্তু এই ডাব সাবান যদি আপনি ভুল করে পানির মধ্যে ফালাই দেন 3 ঘন্টা পরে খুঁজে পাবেন না, বালতির মধ্যে পড়ছে, তুলতে তুলতেই নাই, মানে পানিগুলো ছাড়াই। আর আমাদের সাবানটা একটু ভুল করে ফালাই দিন 6 ঘন্টা, রাতে ফালাবেন, পরের দিন সকালে যা তুলবেন, হয়তো উপরের অংশটুকু একটু নরম হয়েছে, যা সাবান তাই থাকবে। একটা সাবান এখানে নিয়ে আসেন, আচ্ছা আমি দেই। আপনাদের মধ্যে সবচেয়ে বেশি শক্তি কার বলেন? এখানে কে মনে করেন আমার গায়ে সবচেয়ে বেশি শক্তি আছে? দাঁড়ান, মানে আপনাদের মধ্যে কে মনে করেন যে আমার গায়ে সবার চেয়ে শক্তি বেশি আছে? নতুন নতুনদের মধ্যে দাঁড়ান, পুরানরা দাঁড়ালে কেউ বলছে এত চাপ দেয় নাই, ইটে দিয়ে আসছে, ঠিক না? এটা ভাঙতে পারলে আপনার ভাঙে। আর হবে না। আপনি তো জানেন কতটুকু প্রেশার দিচ্ছেন, আর কেউ জানুক না জানুক, কারণ এই প্রেশারটা যদি আপনি অন্য কোনো সাবানে দিতেন কি হইতো? ওদের অবস্থা তো, যেখানে এই সাবানটা উনি ওনার গায়ে, আমি আশা করি সর্বোচ্চটাই দিচ্ছি, কিচ্ছু হয় না, এটা অন্য সাবান থেকে কয়েক গুণ বেশি ব্যবহার করা যায়। আপনি যদি ডাবের সাথে তুলনা করেন, 3টা ডাব একটা ডিম, এরপরে এই সাবানটা যারা ব্যবহার করছে একদম পাতলা হয়ে যায়, তাও ভাঙে। আর এটা শেষ পর্যন্ত এর ফেনা সমান থাকে। অন্য সাবান খেয়াল করে দেখবেন, প্রথম 10 দিন ভালো ফেনা হয়, এরপর দিন ফেনা বেশি হয়। প্রথম দিন খুলবেন অনেক গ্রাম, 7 দিন চলে যাবে আর গ্রাম নেই। কিন্তু এটা দেখেন একদম লাস্ট পর্যন্ত এটা ব্যবহার করা যায়। একটা ডাবের কষ্ট দিবেন, ধন্যবাদ। একদম লাস্ট পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন, অন্য যে কোনো সাবানের চেয়ে কয়েক গুণ বেশি। ডাবের জায়গায় 3টা ডাব, সেখানে একটা সাবান। লাক্সের জায়গায় 2টা লাক্স, একটা নিম, তো 2টা লাক্সের দাম কত? 100 টাকা কম করে হলো, এখানে 100 টাকা। এরপরে আপনি ডিসকাউন্ট দিয়ে আমাদের 100 গ্রাম সাবানটা হলো চল, তো যেখানে 3টা লাগতো 300 টাকায়, সেখানে একটা যদি 2টা লাগতো তাও তো 200 টাকা, তাও 74 টাকা। এরপরে এই সাবানে অ্যালার্জি, চুলকানি, ছত্রাকজনিত সমস্যা, ঘামাচি, দাঁত, ব্রণের সমস্যা সব যায়, ডাবে যায় না। অন্য যে সাবান ব্যবহার করে একটু স্কিনের সমস্যা হলে ডাক্তার কি বলে? সাবান এমনি এমনি সাবান ব্যবহার করা। তো সাবান আমরা কেন দিই? ত্বক ভালো রাখার জন্য না খারাপ করার জন্য? তো ডাক্তার না করলো কেন? মানে খারাপ দেখে তো না করছে। ঠিক একই সময় ওই ডাক্তারই আবার বলে এটা দিয়ে, ওই একই ডাক্তারই যে বলতেছে ওটা দিয়েন না, সেই ডাক্তারই আবার বলে এটা দিয়ে। বিশ্বাস না হলে আমাদের ডক্টর হাসান মেদিকে জিজ্ঞেস করেন, এমবিবিএস ডাক্তার, আমরা তো ডাক্তার। দেখেন এই যে সাবান, এই হচ্ছে রিটেইল প্রফিট। পেস্টের কথা যদি বলি, একটু আগে তো আপনারা বললেন 100 গ্রাম সেন্সুডানের দাম 255 টাকা। আমাদের 100 গ্রাম পেস্টের দাম 190 টাকা, প্রায় অর্ধেক, প্রায় অর্ধেক। এটা দিয়ে দাঁতের শীষে ভালো হবে 15 থেকে 20 দিনের মতো ব্যবহার করে দেখেন, মুখের দুর্গন্ধ যাবে, বাড়িতে রক্ত পড়া বন্ধ হয়, জিভে বা মুখে যে ঘাগুলো হয় ঘাগুলো বন্ধ হয়। আপনাদের অনেকেরই দেখবেন একটা বিষয়, এই যে ব্রাশ ছুটে ছুটে লাগে না, একটু ব্রাশ ছুটে লাগলে দেখেন মুখের মতো ভুল হয়ে গেছে, কদিন প্রচুর জলে। আমাদের পেস্টটা নিয়মিত ব্যবহার করেন, ছুটে লাগবে কিন্তু ঘা হবে না। সকালে লাগছে, বিকালে দেখবেন যাওয়া ঠিক হয়ে গেছে এই সব এটা দিয়ে। কিন্তু সেন্সুডানে এত কিছু দেয় না, এত কিছু কিন্তু দেয় না। তারপরে এটা গ্যারান্টি, দাম 190, ওইটার চেয়ে তো এমনিই কম, তারপরে আবার ডিসকাউন্ট দিয়ে 140। এবার তো ক্লোজ আপের দাম হয়ে গেছে। দেখেন এই যে বিষয়গুলো আছে, তো এরকম ডিসকাউন্ট প্রাইসে আপনি আমাদের পণ্য তখনই এই অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে যখনই 75 টাকার জিনিস কিনবেন, তখনই কোম্পানি এটাকে 1 পয়েন্ট দেয়, মানে 75 টাকার জিনিস কিনলেই 1 পয়েন্ট, আর সেখান থেকে 38 টাকা আরে কমিশন। মানে আপনার যত পয়েন্ট হবে তার সাথে 38 গুণ হবে, আর সেই টাকা অনুযায়ী আপনি ফেরত পাবেন। কিভাবে আমি দেখাই দিচ্ছি। আপনি এখানে মনে করেন একটা আইডি করছেন, আপনার সারা মাসে যা বাজার লাগে, তো ধরলাম আপনি সারা মাসে যা বাজার লাগে সেই বাজার অনুযায়ী আপনি কেনাকাটা করতেছেন। তো ধরলাম এখানে আপনি 30 পয়েন্টে কেনাকাটা করছেন, মানে 75 টাকার 1 পয়েন্ট
আর সেখান থেকে 38 টাকা কমিশন, একটু পরে বলুন। মানে 75 টাকা 1 পয়েন্ট, তাহলে 30 পয়েন্ট, 75 গুণ 30 2250 টাকা। আর তার সাথে 5% ভ্যাট দিতে হবে সরকার, এটা দিয়ে আপনার 2363 টাকা। এখন দেখেন তো, যে সকল কোম্পানি সরকারকে নিয়মিত ভ্যাট আর ট্যাক্স দেয়, তাদের সাথে সরকারের কোনো ঝামেলা আছে? না। কোনো ঝামেলা আছে না। আমাদের সরকার বেস্টিজ কি জন্য বন্ধ করে বলেন দেখি? যখন একটা পণ্য আমাদের বাংলাদেশে ঢোকে, তখন মিনিমাম তার উপরে 150% ট্যাক্স নেয়। মানে 100 টাকা দাম হলে 150 টাকা সরকার নেয়। এরপরে যখন আবার আমরা কিনি, তখন আবার আরো 5% নেয়, 100 টাকা থেকে আরো 5 টাকা। এরপরে যখন আমরা এখান থেকে স্যালারি তুলি, তখন আরো 10% নিয়ে নেয়। একটা পণ্যের উপরে সরকার যখন 3 ধাপে ট্যাক্স নিতেছে, কোন দুঃখে এটা সরকার বন্ধ করবে? মানে যেখানে প্রচুর পরিমাণে টাকা সরকারের খাতায় ঢুকতেছে, সরকার কি জন্য এটা বন্ধ করে দিবে? বন্ধ করার কোনো দরকার আছে? না, কোনো দরকার নেই। এখান থেকে সরকারের আরো লাভ হচ্ছে, আমার দেশের উন্নতি হইতেছে। এরপরে এই ভ্যাটটা দিয়ে যখন আপনি এই পণ্যটা কিনলেন 2363 টাকা, টাকা দিবেন, জিনিস দিবেন। আগে জিনিস দাও, পরে সুবিধা সুবিধা। টাকা দিবেন, জিনিস দিবেন, লেনদেন ক্লিয়ার তো? ক্লিয়ার। হিসাব ক্লিয়ার? কোম্পানির কাছে আপনি কিছু পান, কোম্পানি আপনার কাছে কিছু পায়। পরের মাসে যদি আপনি না কেনেন, আপনার কোনো লস আছে? না। বা আপনি যাকে নিয়ে আসছেন, এই লোকটা এই মাসে পণ্য কিনে নিয়ে গেছে, আর পরের মাসে আর কিনবো না, এবার আপনাকে এসে বলবো যে আমার টাকা ফেরত দেন? না। বলার সুযোগ আছে? না। আপনি বলবেন টাকা ফেরত দেবো, ঠিক আছে, যা নিছো ফেরত দেবো, যা নিছো তা ফেরত দিয়ে দেবো, টাকা নিয়ে দেবো, সমস্যা নেই। আর সেও তো চাইবে না, কারণ সে তো পণ্য নিচ্ছে। এখানে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নাই। আপনি আগেও কেনাকাটা করতেন, এখনো কেনাকাটা করবেন, শুধু সিস্টেমের মধ্যে। তো এখন আপনার পয়েন্ট হলো কত? এই যে 30, এই 30 পয়েন্টের উপরে আপনি পারফরমেন্স বোনাস আর ক্যাশব্যাক পাবেন। রিটার্ন করলে তো আপনি পাবেন, ওটা তো পেয়ে গেছে। কিভাবে? যখন এখানে কারো পয়েন্ট 1 থেকে 599 পাবে, তখন সে এখান থেকে 5% হারে ক্যাশব্যাক বা পারফরমেন্স বোনাস পাবে। আর যখন কারো পয়েন্ট এখানে 600 থেকে 2399 হয়, তখন সে এখানে 8% হারে পায়। এরপরে যখন কারো পয়েন্ট 2400 থেকে আপনার 5499, তখন সে এখান থেকে 10% হারে পায়। আর এরপরে যখনই 5500 পুরো হবে, 5500 আপনি পার করে চলে যাবেন, তখন আপনি এখান থেকে 11% হারে পাবেন। তো আপনার পয়েন্ট কত? 30। এটা কোন র্যাঙ্কের মধ্যে আছে? 5%। তো প্রথম মাসে আপনি কিনছেন 30 পয়েন্ট, 30। তাহলে এই যে এখানে এই 30 গুণন 38, 38 কোথা থেকে আসলো? মানে আপনার যত পয়েন্ট হবে তার সাথে 38 গুণ হবে, যত পয়েন্ট হবে তার সাথে 38 গুণ হবে। আর এর আপনি কত পার্সেন্ট পাবেন? 5%। এখন তো আমরা ক্লিয়ার। এটা হচ্ছে ক্যাশব্যাক। মাস শেষে যা কেনাকাটা করবেন তার উপরে এই টাকাটা কোম্পানি আপনাকে ফেরত দিয়ে দিবে প্রথম মাস। এরপরে ধরেন আপনি ক্যাশব্যাক যা পাইছেন, টাকা বা প্রোডাক্ট তুলে ফেলছেন, ঝামেলা তো শেষ। যা পাইছেন টাকা বা প্রোডাক্ট তুলে ফেলছেন, পরের মাসে আপনি আবার এখান থেকে আরো 100 পয়েন্টের কেনাকাটা করছেন, আরো 100 কিনছেন, তাহলে কত হইল? আগের 30 আর হচ্ছে 100, এখন আপনার অ্যাকাউন্টে টোটাল 130 পয়েন্ট জমা হবে। আগে টাকা কিন্তু তুলে ফেলছেন, কিন্তু পয়েন্ট মাইনাস হবে না, আপনার এই পয়েন্টগুলো জমা থাকবে। আর এই পয়েন্ট যদি জমা না থাকে তাহলে র্যাঙ্ক বাড়বে কিভাবে? আস্তে আস্তে আপনার পয়েন্ট বাড়বে, র্যাঙ্ক বাড়বে, তখন আবার 100 হয়েছে, তখন এই 100-র উপরে পাবে। এরকম করতে করতে যখন আপনি এখানে 600 ক্রস করে চলে যাবেন, তখন 8% পাবেন এখানে। যখন আপনি 2400 ক্রস করবেন, তখন 10% পাবেন। আর যখন 5500 পার করবেন, তখন আপনি এখান থেকে 11% ক্রস করবেন। আর যখনই 11% এখানে আপনার ক্রস হবে এই কেনাকাটা থেকে, আর এটা শুধু একার না, আপনি যাদেরকে নিয়ে ব্যবসা করবেন, আপনার টিম মেম্বার নিয়ে, প্রত্যেককে নিয়ে যখন এই লেভেলটা ক্রস করবেন, তখন কোম্পানি আপনাকে একটা পার্মানেন্ট ইনকাম দেবে, এমপ্লয়মেন্ট। এটাকে আমরা বলি ব্রোঞ্জ ডিরেক্টর বোনাস, 4%। তারপর এখান থেকে বিজনেস বিল্ডিং বোনাস পাবেন আরও 14%, তার সাথে টিম বিল্ডিং বোনাস পাবেন আরও 3%, তার সাথে এখানে আপনি লিডারশিপ ওভাররাইটিং বোনাস পাবেন আরও, এখানে দেওয়া আছে 14%, 16%। তারপরে আপনি ট্রাভেল ফান্ড পাবেন 3%, কার ফান্ড 5%, হাউস ফান্ড 3%, ইলিট ক্লাব বোনাস পাবেন আরও 2%। এই সবগুলা বোনাসই কোম্পানি আপনাকে দিবে। আর এই বোনাসগুলো আগে কারা নিত জানেন? এই যে আমি যতগুলো বোনাসের কথা বললাম, এই যে আপনার কমিশন, ক্যাশব্যাক, এই সব কিছুই কোম্পানি আপনাকে দিবে। এখন প্রশ্ন হলো,
কোম্পানি এই টাকাগুলো আমাকে কোথেকে দিবে? টাকা দিছি, পণ্য নিছি, হিসাব তো ক্লিয়ার। কোম্পানির সাথে তো আমার লেনা দেনা নাই, তাহলে কোম্পানি আমাকে আবার এই টাকাগুলো কোথেকে দিবে? প্রশ্ন কিন্তু একটা থাকে যে কোম্পানি আমাকে এই টাকাগুলা কোথেকে দিবে। আমার মা আগে বলতো যে তোদেরই সব দিবে, তো কোম্পানি থাকে কি? মানে যখন এখানে দেখতো যে অমুকে 2 লাখ টাকা পায়, অমুকে 3 লাখ টাকা পায়, অমুকে গাড়ি পায়, মানে আমার মা বলতো যে তোদেরই সব দিব, তো কোম্পানি কি থাকে? তাদের লাভ কি? তো এটা তো আমাদের জানার বিষয় নাকি? এটা কোম্পানি যদি আমাদের দেয় তাহলে তাদের কি থাকে, আর এই টাকাগুলো কোম্পানি কই পায়? আমাদেরকে যে দিবে এই ক্যাশব্যাক, তারপরে পারফরমেন্স বোনাস, এই নানা ধরনের বোনাস আসেন আপনাদেরকে দেখেন। আপনারা সবই জানেন, শুধু একটু দেখেন। একটা প্রোডাক্ট যখন কোনো ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার হয়, আমরা কি সরাসরি ফ্যাক্টরি থেকে কিনি? না, সেখান থেকে কিন্তু কিনি না। এরপরে এইটা শুরুতে যায় এজেন্টের কাছে, এজেন্ট ডিলার, আপনারা বলেন গার্মেন্টসের বায়ার, মানে বায়াররা কেনে, মানে ওরাই তো অর্ডার নিয়ে আসে। প্রথমে এদের হাতে যায়, পরে এরা কি করে, এরা পাইকারি বিক্রেতা যারা আছে, হোলসেলার, এদেরকে দেয়। এরপরে কি করে, পাইকারি বিক্রেতারা কোথায় দেয়? রিটেইল সেলার, খুচরা বিক্রেতা যারা আছে এদের কাছে। আর সেইখান থেকে আমরা যারা কনজিউমার আছি, কাস্টমার, আমরা পাই। দেখেন, পণ্য উৎপাদন হয় আমার হাত পর্যন্ত আসতে মাঝখানে আরো 3টা 4টা 5টা মাধ্যম আছে। এই মাধ্যমগুলোও কিন্তু এই টাকাগুলাই পায়। কোথেকে পায়? সাপোজ ধরেন একটা সাবান, একটা সাবান কোম্পানিতে উৎপাদন হয়েছে 20 টাকা খরচ। একটা সাবান কোম্পানিতে উৎপাদন হয়েছে 20 টাকা খরচ, আরো কম হয়, কারণ কোম্পানি তো আর একটা সাবান উৎপাদন করে না, একসাথে কয়েক কোটি উৎপাদন করে। খেয়াল করেন, বেস্টিজের 3 কোটি ইউজার, প্রত্যেকের জন্য যদি একটা করেও বানায় তাও তো 3 কোটি বানানো যায়, নাকি? তো এই যে 3 কোটি যে উৎপাদন করবে, তখন তো উৎপাদন খরচ কমে যায়, আরো কমে আসে, 10 টাকা 12 টাকায় চলে আসে, বললাম 13 টাকা। এরপরে এজেন্টের কাছে যখন বিক্রি করে তখন 1 টাকা 2 টাকা লাভই দেয়। কোম্পানি বেশি লাভ করার দরকার নাই, 1 টাকা লাভ করলে কি 1 কোটি সাবানে 1 কোটি লাভ, তখন 14 টাকা। আবার এজেন্ট যখন নিয়ে পাইকারি বিক্রেতার কাছে বেচবে তখন সে 2 টাকা 3 টাকা লাভ নিবে, কারণ তার আনা নেওয়ার খরচ আছে। তো 2 টাকা করেও যদি নেয় 16 টাকা। এরপরে এই পাইকারি বিক্রেতা যখন দোকানদারের কাছে বিক্রি করবে তখন আরো 2 টাকা লাভ, 18 টাকা। দোকানদার যখন আবার বিক্রি করবে তখন আরো 2 টাকা 3 টাকা লাভ, 20 টাকা। দোকানদাররা যে খুব বেশি লাভ পায় থাকে, একটু খোঁজ খবর নিয়ে দেখে তার দোকান ভাড়া আর অন্যান্য খরচ কয় টাকা থাকে। যারা দোকান করে বা তারা জানে, কিন্তু বাইরে থেকে দেখা মনে হয় কি অনেক, আসলে ততটা অনেক না। তো দেখেন, একটা সাবান 13 টাকায় উৎপাদন হয়, আবার হাত পর্যন্ত আসতে 20 টাকা, এটা লাগছে আমি 20 টাকায় পাই না, মিনিমাম 50 টাকা, মিনিমাম 50 টাকা, তাহলে বাড়তি আরো 30 টাকা কই গেল? কারণ আমার আপনার পকেট থেকে তো 30 টাকা বের হয়েছে, আমি 50 টাকা দিয়েছি, দিয়ে সাবানটা কিনছি, তো এই 30 টাকা গেল কই? দোকানদার নিছে না, পাইকারি বিক্রেতা, এজেন্ট, কোম্পানি, কেউ নেয় নাই, এরা লস করছে না, কেউ লসও করে নাই, এই 30 টাকা নেয়ও নাই, কারা নিছে? দেখেন আরেকটা জায়গা আছে, এখানে আপনারা একটু খেয়াল করেন তাহলে বুঝবেন। এক নম্বরে দেখেন বিজ্ঞাপন, হচ্ছে প্রিন্ট মিডিয়া, সংবাদপত্রে খবর আসে না, নিউজ, এ দেখেন না শুক্রবারে বেশি আসে, রকমারির পাতা, তারপরে খবরের প্রথম পাতা বা শেষের পাতা বা ভিতরে একটা পাতা পুরা, এটা বড় তারকার ছবি দেওয়া আছে, তার সাবান বা কোনো কিছু ধরে আছে তার ছবি, তো ওটা কি এমনি এমনি ছাপায়? আপনারা হয়তো জানেন যে খবরের কাগজের ভিতরের পেজে আপনার 1.5 থেকে 2 ইঞ্চি জায়গায় যদি একটা খবর প্রকাশ করতে চান একদিনের জন্য, তাও 7 থেকে 8 হাজার টাকা দিতে হয়। কেউ পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, ভিতরের পাতায় একটু খোঁজ নিয়ে দেখেন, ওই পত্রিকার পিছনে দাম দেওয়া থাকে যে কোন পাতায় কত ইঞ্চি জায়গার দাম কত, একটু মিলাই নিবেন। আর একটা সাবানের বিজ্ঞাপন বা পেস্টের বিজ্ঞাপন কি এইটুকের মধ্যে হয়? বড় পেজে হয়, সেখানে খরচ আছে। এরপরে 2 নাম্বার অনলাইন মিডিয়া, আজকে ইউটিউবে ভিডিও দেখতে নিলে জোর করে বিজ্ঞাপন করে 3 সেকেন্ড 4 সেকেন্ড 8 সেকেন্ড 10 সেকেন্ড, না দেখলেও দেখাবে, মানে আপনি চাইলেও কাটতে পারবেন, ওই সময়টা আপনাকে দেখতেই হবে। ইউটিউব না এমনি এমনি দেখায়, এমনি এমনি দেখায়, অথরিটিকে টাকা দিতে হয়, কারণ আমার আপনারটা তো দেখায় না, যারা টাকা দেয় কেবল তাদেরটাই দেখায়, ওইখানে খরচ আছে। এরপরে 3 নাম্বার, এটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া,
সেটা হচ্ছে টিভি। ছোটবেলা থেকে আমরা বিজ্ঞাপন দেখে দেখে বড় হয়েছি, বিজ্ঞাপন দেখে দেখছি। বিটিভির অ্যাড থেকে শুরু হয়েছে, এখন কত টিভির অ্যাড। আগে তো আপনার অনুষ্ঠানের মাঝে মাঝে বিজ্ঞাপন দিত, আর এখন বিজ্ঞাপনের মাঝে মাঝে অনুষ্ঠান। এই হচ্ছে অবস্থা। তো এখন দেখেন, সাপোজ ধরেন একটা সাবানের বিজ্ঞাপন এটিএন বাংলায়, এটিএন বাংলায় প্রতিদিন 30 বার করে দেখায়, মানে একদিনে 30 বার দেখায়। আর প্রত্যেকবার যদি হাফ মিনিট করেও দেখায়, মানে 30 সেকেন্ড করে, তাহলে দৈনিক কত মিনিট হইতেছে? 15 মিনিট। আর এটাকে শুধু এটিএন বাংলায় দেখেন, আর কোনো চ্যানেলে দেখেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আরো যতগুলো দেশ আছে সবগুলো মিলে অন্তত 100 চ্যানেল। বাংলাদেশে তো 70, ইন্ডিয়াতে তো আরো আছে। সবগুলো মিলে যদি 100 চ্যানেলও দেখায়, তাহলে গুণন 100, 1500 মিনিট। আর প্রতি মিনিট বিজ্ঞাপনের খরচ কত হইতে পারে কোনো ধারণা আছে? এটা নর্মাল চিন্তা করেন, 2 থেকে 2.5 ইঞ্চি জায়গায় একদিন খবর প্রকাশ করবে, কেউ পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, তাতেই যদি 7 থেকে 8 হাজার টাকা নেয়, যেখানে দৈনিক দেখাবে 30 বার করে লাইভ, সেখানে কত টাকা নিবে চিন্তা করেন? সেখানে কয় টাকা নিবে? আমাদের দেশে টিভি চ্যানেলগুলো আছে, এগুলো 50,000 থেকে শুরু হয়, মানে প্রতি মিনিটের বিজ্ঞাপন খরচ 50,000, 1.5 লাখ 2 লাখ পর্যন্ত আছে। খেলাধুলা চ্যানেলগুলোতে বেশি, অন্য চ্যানেলে কম। তো এভারেজে 80,000 টাকা যদি ধরেন 1 মিনিটের বিজ্ঞাপন খরচ, তো 1500 গুণন 80,000 কত? 12 কোটি টাকা একদিনের বিজ্ঞাপন খরচ। আর বিজ্ঞাপনে একদিনই রাখে, 30 দিন 360 কোটি টাকা। একটা প্রোডাক্টের বিজ্ঞাপনে বছরে কয়েকশো কোটি টাকা খরচ হয়ে যায়। হ্যাঁ, কোম্পানি হয়তো এত টাকা দেয় না, তারা একটা চুক্তির মধ্যে আসে, কিন্তু সেটা কোটির নিচে না। আর এরপরে শুধু টিভিকে দিলেই তো হয় না, যে তারকা হাত পা নাস্তা করে দেওয়া লাগে, ওই তারকাকে দিতে হয়। আজকে আপনি একটু শাহরুখ খানকে যান, তারা বললেন যে একটা বিজ্ঞাপন করা তো 10 সেকেন্ড, কত নিবে? কোটির নিচে কোনো কথা নেই, কোটির নিচে কোনো কথা নেই। আপনি ক্যাটরিনাকে জিজ্ঞেস করেন, ভাই যেখানে যদি যাইতে চান। আপনারা জানেন কি না, যে এর আগে অলিম্পিক হলো না, 18 সালের অলিম্পিক, তখন হচ্ছে আপনার এই যে রণবীর সিং যে আছে, ওনাকে ওই অলিম্পিক না, আইপিএল এর একটা অনুষ্ঠানে শুধু সে স্টেজে মানে এটা শো আপ করবে, নাচবে, বিপিএল যেরকম হয়, একদিন, তাও কত? সর্বোচ্চ 3-4 ঘন্টা হবে, 5 কোটি টাকা দাবি করছে। একদিন শুধু হাত পা নেড়ে দেখাবে, তার জন্য 5 কোটি, বোঝার অবস্থা। আর যদি বিজ্ঞাপন হয় আরো ডিমান্ড বেশি, কারণ বিজ্ঞাপনে সে তো একা পাবে না, সরকারকে ট্যাক্স দিতে হবে, এই সবগুলা খরচ। তো এইখানে এই যে কোটি কোটি টাকা, আমাদের কোম্পানি কি করে? এই দুইটা সিস্টেমই পাবে, এটাও না এটাও না। বেস্টিজের কোনো এজেন্ট আছে? কোনো বিজ্ঞাপন আছে? কোনো পাইকারি বিক্রেতা আছে? না, কিচ্ছু নাই। আমাদের কোম্পানি কি করে? পণ্য উৎপাদন করে, এরপরে ডিএলসিবিতে রাখে, আর ডিএলসিবি থেকে আমরা কাস্টমার রাখি। মাঝখানে কোনো হাত নাই, কোনো বিজ্ঞাপন নাই। তো এখানে যদি কোনো বিজ্ঞাপনের হাত না থাকে, এই শত শত কোটি টাকা আমাদের সেভ, এটা তো বাঁচে। তো এখানে কোম্পানি যদি শত শত কোটি টাকা বেঁচে যায়, তো সেখান থেকে আমাকে আপনাকে 50,000 একটা টাকা দিলে কোম্পানি করি, যেই টাকাটা আগে কোম্পানি খরচই হইতো, এই খরচের মধ্যে কোম্পানি কি করতেছে এখন দেখেন, 13 টাকায় আমাদের সাবান উৎপাদন হয়। আমাদের সাবান যদি খুব বেশি খরচ করতে চায় না, হয় 15 টাকা 16 টাকা। এবার আমাদের যদি 50 টাকায় বিক্রি করে, তো এখানে বাঁচে কত? 37 টাকা। এই 37 টাকা আগে দুইটা সিস্টেমে খরচ হইতো, কোম্পানি কি করতেছে? এই 37 টাকাকে বাঁচায় দুইটা ভাগ করতেছে, একটা 30% আর একটা হচ্ছে আপনার 70%। এই 30% টাকা কোম্পানি নিজের লাভের জন্য রেখে দেয়, নিজেরটা আগে। কোম্পানির কি থাকে? এই যে 30% যেটা আগে খরচ হইতো, খরচের মধ্যে থেকে বাঁচায় নিচ্ছে, মানে 100 কোটি যদি বাঁচে, 30 কোটি দাম, আর বাকি 70 কোটি টাকা যে আমরা যারা কাজ করতেছি আমাদেরকে ভাগ করে দেয়। এখন তো ক্লিয়ার যে কোম্পানি টাকাগুলো কোথেকে দেয়, বুঝতে তো পারছি? এই টাকাগুলাই আগে তারা তারা নিয়ে। আপনি খেয়াল করে দেখেন, আপনি সারা জীবন কার জন্য পরিশ্রম করেন? আপনি আমি সারা জীবন কার জন্য পরিশ্রম করি? একটু খেয়াল করেন। ফ্যাক্টরিতে আমরাই কাজ করি, মানে ফ্যাক্টরিতে যে উৎপাদন করে কার? আমার আপনার মতো শ্রমিক, আমরাই উৎপাদন করি। আবার দোকান থেকে কি? আমরাই কি? যে জিনিস আমরাই উৎপাদন করতেছি, এই শার্টটা গার্মেন্টসের আপনার আমার মতো মানুষই বানিয়ে দিচ্ছে, আমার দোকান থেকে কি? আমি কিনতেছি, আর মাঝখানে এই লোকগুলো হাত বদল করতেছে। তারা কিন্তু উৎপাদন করতেছে, শুধু হাত বদল করতেছে, আর হাত বদল করে আমার আপনার টাকায় তারা নিচ্ছে, আর এরাই দিন দিন বড় হয়েছে।
আর আমরা কাস্টমার মানে কষ্ট করে মর, খরচ করে মর, মানে কষ্ট করে মর, তাই তো? কাস্টমার কষ্ট করে মর, এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু এই সিস্টেমে ডিরেক্ট সেলিং আপনি আসেন, উৎপাদন যদি আমরাই করে থাকি, আমরাই ডিস্ট্রিবিউট করতেছি, আমরাই কিনতেছি, আমরাই প্রফিট দিচ্ছি, পার্থক্যটা এখানে। তো এটা তো ক্লিয়ার। এখন আসেন আরেকটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে টাকাগুলো আমাদেরকে কোম্পানি কিভাবে দেয়, এটা আমি ক্লিয়ার করে দিই। অনেকের প্রশ্ন থাকে যারা নতুন আছে। আর এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আজকে আমরা মানুষ কম আছি, আপনাদের সবার প্রশ্ন তো দিতে পারবেন স্যার। এখানে আমাদের যাদের ইনকাম হয়, শুরুতে তো ইনকাম কম, যদি কারো কমিশন 1 থেকে 599 টাকা হয়, তাহলে এই টাকাটা আপনারা ক্যাশ পাবেন না, এর মধ্যে আপনারা পণ্য নিতে পারবেন, প্রোডাক্ট ভাউচার। এটাকে আমরা জানি, সিনিয়ররা যে আছে তারা জানে। সাপোজ ধরেন আপনার 500 টাকার একটা কমিশন আসছে, প্রথম মাসে যা কেনাকাটা করছেন তার উপরে 500 টাকার কমিশন আসছে। তো আপনি এই 500 টাকার পণ্য নেবেন এখান থেকে, কিন্তু পকেটে কোনো টাকা আপনাকে দিতে হবে না, এটা। আর যখন কারো কমিশন এখানে 600 থেকে 2000 হবে, এর মধ্যে 600 থেকে 2000 টাকা, তখন আপনি ক্যাশ টাকা পাবেন। আমাদের এই ডিএলসিপি হোক বা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো একটা ডিএলসিপিতে গেলেই আপনাকে নগদ টাকা তারা দিয়ে দিবে, এইটা। আর যখনই আপনার কমিশন 2000-এর বেশি হবে, 2000 অ্যাবভ, 2000 অ্যাবভ হবে, 2000-এর বেশি, তখনই কোম্পানি আপনাকে ব্যাংক সিস্টেমে টাকা দেবে। আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্যাংকের সেভিং অ্যাকাউন্টের নাম্বার দিয়ে রাখবেন, প্রতি মাসে টাকা ঢুকে যাবে, যে কোনো ব্যাংক আপনার সুবিধা মতো। আর ব্যাংকের টাকা লেনদেনই নিরাপদ। এখানে কোম্পানি বলে নাই যে আমাদের এজেন্টের কাছ থেকে তুলতে হবে, আমাদের ডিএলসিপি থেকে তুলতে হবে, তাছাড়া পাবেন না, এরকম কিন্তু কোম্পানি বলে নাই। আপনি যে কোনো ব্যাংক থেকে তুলতে পারেন। এছাড়াও আমাদের যে আরো অন্যান্য ইনকামগুলো আছে, এগুলো আপনারা দেখে নেবেন। রোজ ডেটার বোনাস, এগুলা বোর্ডে বোঝালে বুঝবেন না, আরো ঝামেলা মনে হবে। এই জন্য আমরা এগুলা যার সাথে আসছি তার সাথে পার্সোনালি বসবো, বসে এগুলো জানবো। কাজ আপনি করেন বা না করেন, বলেন বা না বলেন, তো তার আগে জানেন, ভালো করে জানেন, আর জেনে কাজ করেন। আর আমাদের মধ্যে একটা মানে আমরা বলি এটা কি মানে খারাপ অভ্যাস আছে, এটা আমাদের মধ্যে, যেটা আমার মধ্যেও ছিল, যে আমি নিজে শুরু না করার আগে আরেকজনকে দেওয়া হবে। মানে আমাদের মধ্যে একটা চিন্তা এরকম যে আমি লোক নিয়ে আসলেই মনে আগে আসবে। চিন্তা করে দেখেন, বাংলাদেশে অলরেডি 3 বছর আগে শুরু হয়ে গেছে, 3 বছর তো আমি পিছিয়ে পড়ছি, আর 7 দিন পিছিয়ে গেলে তো একটা ক্ষতি হবে না। এই 7 দিন, জি জি অবশ্যই, জি 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 ওটা থেকে যাবে, ওটা থেকে যাবে, আপনি যে কোনো সময় তুলতে পারবেন। জি পরে অ্যাড হবে, মানে এটা দেয় হচ্ছে ভাউচার হিসাবে, তো আপনি পরে একসাথে অ্যাড করে নেবেন। আপনি যখনই তুলতে চান যে কোনো সময় তুলতে পারবেন। আর এটা কিন্তু পরে রেখে দিলে কিন্তু বাড়বে না, মানে যেমন ধরেন বিকাশে বা নগদ একটা সিস্টেম আছে, টাকা রেখে দিলে আস্তে আস্তে বাড়ে, এখানে কিন্তু বাড়বে না, যা টাকা তাই থাকে। হ্যাঁ 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 জি, পরে আবার এটা যোগ হবে। আর কোনো প্রশ্ন, আর কোনো প্রশ্ন থাকলে করবেন অবশ্যই, আপনাদের প্রশ্ন উত্তর দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর এরপরে দেখেন আমাদের আরো বেশ কয়েকটা বিষয় আছে, বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করি। একটা হচ্ছে ট্রাভেল ফান্ড, এই বিষয়টা ক্লিয়ার করা দরকার। আমাদের বেসিসে ট্রাভেল ফান্ড, আমাদের কয়েকটা লেভেল আছে, র্যাঙ্ক। এই এর মধ্যে একটা র্যাঙ্ক আছে, এই র্যাঙ্ক পার করার পরে ট্রাভেল ফান্ড পাওয়া যায়। কোম্পানি আপনাকে বিদেশ ঘোরাবে, বছরে 2টা ট্রিপ। এখন এই ট্রিপ কোম্পানি কেন দেয়? কোম্পানি কিন্তু মাস্টার মাইন্ড, সে যাই করে নিজে লাভের জন্যই করে। আপনার আমার লাভের জন্য সে কিছুই করে না, সে তার লাভের জন্য করে। কিভাবে করে দেখেন, আপনাকে বা আমাকে যদি বিদেশ ঘোরায়, কয় টাকা লাগবে? 3 লাখ টাকা, 2 লাখ টাকা। আপনাকে আমাকে বিদেশ ঘোরাতে 2-3 লাখ টাকা যথেষ্ট, কিন্তু টিভিতে একটা বিজ্ঞাপন দিতে গেলে কি 3 লাখ টাকায় হবে? কোনোদিনও হবে না। কিন্তু টিভিতে যদি বিজ্ঞাপন দেওয়াও যায় 10 লাখ টাকা খরচ করে, ওইটাতে যা লাভ হবে, কিন্তু আপনাকে আমরা যদি 3 লাখ টাকা দিয়ে বিদেশ ঘোরাই তার চেয়ে বেশি লাভ হবে। কারণ আপনি এখানে ট্রাভেল ফান্ড পাইছেন, আপনাকে বিদেশ ঘোরাবে, এবার আপনার সব রেডি। আপনি যেখানে চাকরি করেন ওইখানে যায় আপনার ইনচার্জকে বলতেছেন, বস আমার ছুটি লাগবে 7 দিন। কি জন্য? যে আমি বিদেশে ঘুরতে যাবো।
ফাজলামি হয়েছে, গার্মেন্টসে চাকরি করে বিদেশে ঘুরতে যাবে। পরে যখন আপনি ভিসা দেখাবেন, পাসপোর্ট দেখাবেন, সত্যি সত্যি তো যদি হার্ট দুর্বল থাকে তাহলে তো কথা নাই, পানি টানি খাওয়ানো লাগতে পারে, পড়ে যেতে পারে, এজন্য আগে বসায় নিবে। আর হাতে যদি কিছু থাকে এগুলো নিয়ে নিবেন আগে, যে বস আপনার হাতে সিজার টিজার থাকলে এগুলো আমাদের দিয়ে দেন, এটা কথা হবে। আর যদি মানে সুস্থ থাকে তাহলে ঠিক আছে। তো এটা করার পরে যখন আপনি বিদেশ যাবেন, আর আমাদের তো সেলফি ওঠার অভ্যাস আছে, সেলফি ফটো তুলে কয়েকটা যখনই ফেসবুকে পোস্ট করে দিবেন না, তখনই দেখবেন যে দিকে বিপ্লব শুরু হয়ে গেছে। আপনি আসার পরে ভাই কই গেছিলা, কেমনে কি করো তুমি, না আপনি কি বলবেন, এই যে একটা কোম্পানির পণ্য ব্যবহার করে মানুষকে বলি, এই থেকে কোম্পানি আমাকে বিদেশ নিয়ে গেছে, তো আমরা কি করতে পারি না? তো এটা শোনায় আরো 50 জন 100 জন দেখতে চলে আসে। এটাই হচ্ছে প্রচার। কিন্তু টিভিতে বিজ্ঞাপন দেখা যায় 50 জন 100 আসবে, তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এখানে আসবে, এই লাভের জন্য কোম্পানি আপনাকে দেশ বিদেশ ঘোরায়। আপনার এখানে একটা প্রচার হলো, আর কোম্পানি যখন অন্য দেশে যায় একজনকে নিয়ে যায় না, একসাথে কয়েকশো নিয়ে যায়। আর কয়েকশো লোক যখন এক জায়গায় যায় হাঙ্গামা করবে না নতুন একটা দেশে, তখন ওইখানকার লোকজন দেখবে এরা কারা, এরা কোথেকে আসছে, ওই দেশে একটা প্রচার করে চলে আসবে। পরে আবার ঠিকই দেখেন লোক পাঠাই দিচ্ছে ওইখানে ব্যবসা শুরু করার জন্য। বুঝতে পারছেন? মানে কোম্পানি যাই করে নিজের লাভের জন্য করে, তো হোক না তার লাভ, আমার বিদেশ করে ক্ষতি। বুঝলেন? এই মানে কেউ কেউ বলে এরকম যে শেষ মাস তেল সাবান বেচা লাগবো, তো তেল সাবান বেচে যদি বিদেশ যাওয়া যায়, গাড়ি কেনা যায়, তো তেল সাবানই ভালো নাকি? এরপরে দেখেন আমাদের কোম্পানি কোন কোন দেশে অলরেডি ঘুরছে: স্কটল্যান্ড, লন্ডন, হংকং, প্যারিস, বেইজিং, রাশিয়া, তারপর হচ্ছে এখানে আপনার তাশকান্ড, মস্কো, দুবাই, বালি, তুর্কি, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, তারপরে এখানে দেওয়া হচ্ছে আপনার আমস্টারডাম, আবুধাবি, তারপরে এখানে আছে ফুটেক, থাইল্যান্ডের পাটায়া, সব। এই যে আবার এপ্রিলে দুবাইয়ে, 3 বছর ধরে তো হয় না, তো এবার যেটা হবে অবশ্যই আগের চেয়ে বেশি ভালো হবে। তো যারা যারা যাইতে চাই কাজ করি, কোম্পানি তো খরচ দিবে, আমার তো কোনো সমস্যা নেই, গেলে ক্ষতি কি? এরপর আসেন কার ফান্ড। গাড়ি আবার কি জন্য দেয়, এটা আবার কি দরকার আছে? গাড়ি ওই যে সেফ কন্ডিশন আপনাকে দিবে, প্রচার বাড়াবে। একটা জিনিস খেয়াল করেন, আমাদের কোম্পানি গাড়ি দেয় হচ্ছে স্টার ডিরেক্টর হয়ে। তো নর্মালি একটা স্টার ডিরেক্টরের বেতন 80-90 হাজার টাকা হয়। তো যেই লোকটা 80-90 হাজার টাকা বেতন পায়, সে কিন্তু নর্মালি চিন্তা করে এবার আমার একটা গাড়ি থাকা দরকার, এই তো চিন্তা করে। আর সে যদি গাড়ি কিনে, কার টাকা দিয়ে কিনবে? বেস্টিজের টাকা দিয়ে তো কিনবে। এই টাকা জমায়া অন্য জায়গা থেকে কিনবে, কোম্পানির কোনো লাভ আছে? কোনো লাভ কিন্তু না। আর বেস্টিজ কি বলে, গাড়ি যেহেতু কিনবে আমিই কিনে দিই, আমি কিনে দিই, আর সামনে পিছনে আমার লোকটা লাগাই দিই। এবার বড় ইচ্ছা মতো যত জায়গায় যাবে ভেস্টিজের প্রচার। সাপোজ ধরেন আমরা তো এখানে স্থানীয় খুব কমই আছে, বাইরের লোকই বেশি। 3 বছর পরে আপনি একটা গাড়ি বেশি নিয়ে বাড়িতে গেছেন, আশেপাশের লোকজন জিজ্ঞেস করবো কি ভাড়া কত, 8,000 না 9,000, এরকমই কিন্তু জিজ্ঞেস করবো। তাহলে আপনি কি বলবেন, কি এর ভাড়া, গাড়ি তো আমার, এই কবে কিনলা, কোম্পানি থেকে দিচ্ছে, কি কোম্পানি অমুক। তখন কিন্তু আর এই যে ছোট ছোট মাছ আসবে না, তখন বড় বড় বল আসবে। কি ব্যাপার, আমি 30 বছর যাবো চাকরি করলাম, ব্যবসা করলাম, আমি গাড়ি পাই না, এ কি করে, দেখা দরকার। তখন কিন্তু তারা আসবে, এটা একটা প্রচার, এই প্রচারের জন্য। আর এরপরে আরেকটা সুবিধা দেখেন, মানে অনেকেই বলে আমার গাড়ি দরকার নেই, টাকা নেই। তো আপনাকে যদি 30 লাখ টাকা দেয়, কে জানবে? কেউ জানবে? কোম্পানি কোনো প্রচার হবে? টাকা নিয়ে তো তোমাদের গাড়ি না, মানে টাকাই দিবে কিন্তু সিস্টেমে, কিন্তু তার প্রচারের সাথে। মানে কোম্পানি যা করে তার লাভের জন্যই করে, এই জন্য এগুলোতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই টাকাগুলো অন্যান্য কোম্পানি বিজ্ঞাপন, তারপরে যে এসআরদের বেতন, রিপ্রেজেন্টেটিভদের বেতন, ম্যানেজারের বেতন, ডিলারদের প্রফিট, এইগুলো দিত, আর ভেস্টিজ আপনাকে আমাকে দেয়। আর এখানে বিষয়টা দেখেন, এটা একটা সাইকেল চক্র, খেয়াল করেন। আমি টাকা এখানে খরচ করতেছি, কস্ট করতেছি, ভেস্টিজে আমি জিনিস কিনতেছি, কোন আশায় এই টাকাটা আমার ফেরত পাবো, রিটার্ন আসবে, মানে আমি বেতনের সাথে তুলে নিব। আমার কিন্তু এই আশা যে ভেস্টিজে আমি 3,000 টাকার জিনিস কিনলাম, মানে কদিন পরে বেতন সময় আবার ফেরত পাবো। আর ভেস্টিজ কি চিন্তা করতে জানেন, কাস্টমারকে আমি টাকা ঠিকই দিলাম, আবার আমার জিনিসই তো কিনবো, বোঝেন নাই মনে হয়? মানে আমি টাকা দিয়ে জিনিস কিনতেছি এই আশায় যে কয়দিন পরে টাকা আমার ফেরত পাবো, মানে আমি স্যালারি পাবো, এখান থেকে টাকা আমার উঠে আসবে। আবার ভেস্টিজ চিন্তা করতে হবে, ওরে টাকা আমি না দিই, টাকা তো আবার আমার জিনিসই কিনবো।
মানে দুইজনের মধ্যে একটা সাইকেল চলতেছে, টাকাটা বাইরে কোথাও যাচ্ছে না, আর এই সাইকেলে আমাদের নতুন নতুন মানুষগুলো অ্যাড হয়ে যাচ্ছে, মানে ঘুরতে 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 কি নতুন নতুন মানুষ এর মধ্যে অ্যাড হয়েছে, আর আমাদের টাকাগুলো কি এটা সাইকেলের মধ্যে চলতেছে। আর অন্য সেক্টরে দোকান থেকে জিনিস কান কোশ্চিন কালো ফেরত পাবে, কোনোদিনও ফেরত পাবে। তো এই হচ্ছে সিস্টেম। যাই হোক, আপনাদের যদি এখন কোনো প্রশ্ন থাকে আমাদের কোম্পানি সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, যে কোনো বিষয়ে করতে পারেন। অলরেডি জমার দিন আমরা শেষ করে দিই। কারো কোনো প্রশ্ন আছে নতুনদের, পুরাতনদের, যে কোনো বিষয়ে, বা আপনাদের মাঠে কাজ করতে যায় যদি কারো কোনো প্রবলেম হয় বলতে পারেন। কোনো প্রবলেম আছে? যে কোনো প্রশ্ন। আমি অত বড় ভাবের মানুষ না, আপনাদের যে বয়সে ছোটই হব, তাই আপনারা যে কোনো ভাবে আমাকে প্রশ্ন করতে পারেন, ছোট ভাই মিলা হোক, আর যে কোনো ভাবে প্রশ্ন করতে পারেন। আরো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমার দুটো প্রশ্ন আছে, আমার করবো। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো যে ভেস্টিজের যোগ দিলে আপনার কোনো লস বা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? নতুনরা কোনো ক্ষতির সম্ভাবনা আছে? নাই তো, এটা শিওর। এবার দ্বিতীয় প্রশ্ন, আপনি যদি এখানে যোগ দেন তাও আপনার লাইফ থেকে 2 বছর যাবে? যাবে তো নাকি যাবে না? যদি যোগ না দেন তাও 2 বছর যাবে তো? যোগ ঠিক আছে, যেহেতু লস নেই, যেহেতু লস নাই, যেহেতু এখানে যোগ দেন, দিয়ে কাজটা করেন। আজকে এখানে আসছেন, 2 ঘন্টা গেছে, যদি না আসতেন তাও যাইতো তো, কিন্তু কিভাবে যাইতো? হয় একটু বসে থাকতেন, কোনো না কোনো ভাবে যাইতো, কাজ কিন্তু হতো না। কিন্তু এখানে আসতেন, এই যে 2টা 2.5 ঘন্টা একটা সেমিনার দেখলেন। যারা এখানে পুরাতন আছি আমরা এই কথাগুলো বাইরে অ্যাপ্লাই করতে পারবো, যারা নতুন আছি তারা জানলাম, তারা যদি কাজ শুরু করি আমাদের যারা গেস্ট থাকে তাদেরকে উত্তর দিতে পারবো। তো এই জন্য আমি আপনাদেরকে বলি, যেহেতু ক্ষতি নাই সেহেতু করাই যায়। আর আর কিছু হোক না, পণ্য ব্যবহার করতে পারে। আমাদের পণ্য কেমিক্যাল ফ্রি, হালাল, জিএমপি পরীক্ষিত, বিএসটিআই পরীক্ষিত, এসজিএস পরীক্ষিত। এই জন্য পণ্যগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।